আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইদানিং ফেসবুক খুললেই বিভিন্ন একাডেমিক পেজগুলোতে যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো আসন্ন স্পেশাল 42nd বিসিএস এবং তার প্রস্তুতি। একজন নারী চিকিৎসক হিসেবে শুধুমাত্র আমাদেরকে চিকিৎসকের দায়িত্ব পালন করলেই হয় না, সেই সাথে একই সাথে আমাদেরকে দায়িত্ব পালন করতে হয় একজন মেয়ে হিসেবে, একজন মা হিসেবে, কখনো বা একজন স্ত্রী হিসেবে, কখনো বা কলিগ হিসেবে। এরকম বিভিন্ন দায়িত্ব চলে আসে আমাদের মাঝে। এইভাবেই কখন কতটুকু সময় আমি আমার পরিবারকে দিব, সংসার সামলাবো না বাচ্চা সামলাবো, একদিকে ক্যারিয়ার একদিকে জব, বিসিএস এর প্রিপারেশন কিভাবে শুরু করব, এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খায় আমাদের মাথায়। যুদ্ধে যেহেতু নামবই, কিন্তু ঢাল তলোয়ার নিয়ে মাঠে নামার আগে আজ আমাদের সাথে রয়েছেন আমাদের পূর্বোত্তর যুদ্ধে বিজেতা কিছু বিজয়ী সেনাপতি দল। নারী চিকিৎসকদের জন্য জেনেসিস কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আমাদের সাথে রয়েছেন 6 জন নারী চিকিৎসক, যারা নিজ নিজ একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি বর্তমানে কর্মরত রয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের সুযোগ্য প্রতিনিধি হিসেবে। চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। প্রথমে পরিচয় করিয়ে দিব, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডক্টর ফারজানা ইসলাম বিথি আপু। ফারজানা ইসলাম বিথি আপু 19তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত হয়ে গাইনি বিষয়ে এফসিপিএস করেছেন। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ক্যান্সার ইনস্টিটিউটে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সারওয়াত সুলতানা আপু। সারওয়াত সুলতানা আপু 33তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত রয়েছেন ক্যান্সার ইনস্টিটিউটে এবং আপু রেডিওথেরাপি বিষয়ে এফসিপিএস এবং এমসিপিএস ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ডক্টর বেনজির আপু। বেনজির আপু 34তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডক্টর মুনতারিমা সিফাত। মুনতারিমা সিফাত 37তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত রয়েছেন দিনাজপুর জেলা দিনাজপুরে। আমাদের সাথে রয়েছেন ডক্টর উর্মিদা আপু। উর্মিদা আপু 37তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ডক্টর নীলিমা ইয়াসমিন আপু। আপু একই সাথে 38 এবং 39 দুটি বিসিএস নিয়োগ করেছেন। আমরা এবার শুনে নিব আমাদের এই আপুদের কাছ থেকে যে কিভাবে তারা প্রিপারেশন নিয়েছে, কিংবা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে যেমন ইন্টার্নি হিসেবে, মানে ইন্টার্নির সময় আমরা কিভাবে প্রিপারেশন নিব, বা রেসিডেন্সি প্রিপারেশনের পাশাপাশি কিভাবে আমরা প্রিপারেশন নিব, বা আমরা সন্তান সংসার সামনে কিভাবে প্রিপারেশন নিব, এই ধরনের জিনিসগুলো। প্রথমে আমরা চলে যাব আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর ফারজানা ইসলাম বিথি আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। আপু, বিসিএস এর সাথে আজকে আমরা যারা উপস্থিত আছি তার মধ্যে বিসিএস এর সাথে আপনাদের পথ চলা সবচেয়ে বেশি। আপনার কাছে আমরা যাবো যে কোন জিনিসটি বিসিএস এর কোন জিনিসটিকে আপনার আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যার কারণে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেছেন, এবং বিসিএস এর যোগদান পরবর্তী সময়ে সেই জিনিসটির মানে কিরকম রিফ্লেকশন আপনি পেয়েছেন, মানে সেই জিনিসটি যদি আপনি বলতেন ভালো হতো। ধন্যবাদ জ্যোতি। আমাকে শোনা যাচ্ছে? জি আপু। আজকের জেনেসিস এর এই আয়োজন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসলে কথা বলবো বিসিএস এ প্রধানত আসলে ফিমেল ডক্টরদের প্রিপারেশন নিয়ে, তাদের পথ চলা নিয়ে। তারা আসলে তাদের সামনের দিনগুলোতে একদমই যারা নবীন, আমাদের ইন্টার্ন ডক্টর থেকে শুরু করে যারা বিসিএস এর প্রিপারেশন অনেকেই অলরেডি পরীক্ষা দিয়েছে এবং দিবে, তো তাদের জন্য সেই হিসাবে আমি এখানে যারা ডক্টর আছেন 29তম বিসিএস আমি জয়েন করেছিলাম। আমার চাকরি প্রায় 10 বছর কমপ্লিট হলো। আসলে যদি আমাকে যে কোশ্চেনটা করেছে যে বিসিএস এর কোন দিকটা আমাকে আসলে অ্যাট্রাকশন করেছিল যার জন্য আমি আসলে বিসিএস এ আসলাম, প্রথমে আমি শুরু করি যে আমি আসলে প্রথমে আমার ডিসিশন যেটা ছিল সেটা হচ্ছে আমি বিসিএস করবো না, কিন্তু আমার সাবজেক্টটা ছিল অবস এন্ড গাইনি। তো আমি অবস এন্ড গাইনিতে যখন এফসিপিএস এবং এমএস দুইটাই পার্ট 1 কমপ্লিট করি, এরপরে আমাকে 3 বছর ট্রেনিং লাগে সেকেন্ড পার্ট পরীক্ষা দেওয়ার জন্য। আমি যখন ট্রেনিং করতে গেলাম সেই ট্রেনিংটার নাম হচ্ছে আসলে অনারারি ট্রেনিং। এটা আমাদের সমস্ত ডক্টররা জানে। আমি ট্রেনিং এ যাওয়ার পরে আমি দেখলাম
আসলে অনারারি ট্রেনিং এবং যারা পোস্টেড ডক্টর ওখানে অ্যাজ এ গভর্নমেন্ট পোস্টেড ডক্টর যাদেরকে আমরা বলি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অথবা মেডিকেল অফিসার, দুইটা সেক্টরের মধ্যে কাজের ডিফারেন্স আসলে অনেক বেশি। কারণ যখন আপনি একটা ওয়ার্ডের কোনো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়ে দায়িত্বপ্রাপ্ত হন, তখন আপনার উপরে উনি যে পরিমাণ রিলাই করে এবং আপনার ট্রেনিংটা যেভাবে সম্পূর্ণ হওয়া উচিত ঠিক সেভাবেই হয়, কিন্তু অনারারি ট্রেনিংটা আসলে ঠিক ওভাবে তাদের মতো করে কাজের সুযোগ পাওয়া যায় না। তখন আমার মাথার ভিতর স্ট্রাইক করলো যে আমাকে তো তাহলে বিসিএস দিতে হবে, মানে মেন কথা হচ্ছে কাজ শেখার জন্য আমি আমার স্পেশালিটি নিয়ে বলছি। তো তারপরেই আসলে আমি আমার চেষ্টা করা এবং আমি 29 বিসিএস কোয়ালিফাই হওয়ার পরে আমার আগের 2 বছরের ট্রেনিং এবং কোয়ালিফাই হওয়ার পরে 2 বছরের ট্রেনিং এর মধ্যে আমার মনে হয়েছে আকাশ পাতাল পার্থক্য। আমি অনেক বেশি কনফিডেন্ট হয়েছি কাজের জন্য। এরপরে আসি আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপার, প্লাস আসলে আমাদের পড়াশোনা যে জিনিসটা 6 বছর এমবিবিএস প্লাস ইন্টার্ন কমপ্লিট করার পরে এরপরে আসলে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া, এই সময়টার মাঝখানে মেয়েদের লাইফে যে জিনিসগুলো ঘটে সেটা হচ্ছে প্রথমত মেয়েদের একটা ফ্যামিলি হয়, এরপর অনেকের বাচ্চা হয়ে যায়। তো এই ফ্যামিলি বাচ্চা এই দুইটা কোনটাই আসলে অস্বীকার করার কোনো উপায় নাই, এই দুইটাকে সাথে নিয়েই আমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটাও কমপ্লিট করতে হবে। প্রায়োরিটি আসলে কোনটা দিব, আমাদের কোনটা আসলে মাথার ভিতরে রাখা উচিত? মাথার ভিতরে প্রায়োরিটি রাখা উচিত এই কারণে বিসিএসটা, কারণ আপনার এই সামনে আরো এরকম দেখা যায় একটা পোস্ট গ্রাজুয়েশন করতে একটা মেয়ের আসলে 8-10 বছর সময় লেগে যায়, কারণ তার বাচ্চারা বড় হয়, এরপর তার ফ্যামিলি হয়তো কোনো সাপোর্ট ওরকম থাকে না, বাচ্চা বড় হওয়ার পরেই তারপর ওটা স্টার্ট করতে হয়। তাহলে আপনি যদি একটা বিসিএস এ কোয়ালিফাই হন, আপনার কিন্তু একদিক থেকে টেনশন মুক্ত, একটা মেন্টাল প্রেশারও কমে যায়, কারণ আপনি অলরেডি আর্নিং একটা সোর্সে আছেন, প্লাস হচ্ছে নিজের একটা পরিচিতি অনেক বড় ব্যাপার। আমরা খুব অনেক ডিপ্রেশনে চলে যাই ডিগ্রি হওয়ার পরেও যাদের বিসিএস থাকে। কিছু ডক্টর আছেন অথবা কিছু সাবজেক্ট আছে যারা চিন্তাই করছেন যে না আমরা বিসিএস দিব না, তাদের সাবজেক্ট প্লাস তাদের নিজেদের আলাদা একটা কনসেপশন আছে, সেটা আলাদা কথা। বিসিএস হলে আসলে কি কি জন্য বিসিএস হওয়া উচিত, যারা অ্যাটলিস্ট আমি আমার ক্লিনিক্যাল সাইডটার কথা বলছি, সেটা হচ্ছে বিসিএস হলে প্রথমত আপনার কাজের স্কোপটা অনেক বেশি বেড়ে যাবে, এক্সপোজার বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনার আসলে বাড়তি কোনো টেনশন থাকে না, কারণ সবার ফ্যামিলিতে আসলে সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি সবার ফ্যামিলিতে থাকে না। যেহেতু একটা লেন্দি প্রসেস, মানে যে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা প্রচুর সময়ের ব্যাপার, প্রায় 8-10 বছর সময়ের ব্যাপার। তো এই 8-10 বছর সময়টা আপনি একদমই জব করে ট্রেনিং করে আবার পাশাপাশি যদি প্রাইভেটে জব করতে হয়, এই দুইটা নিয়ে প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি বাচ্চাটা সামলানো কিন্তু শ্রোতা। সেকেন্ড আরেকটা পয়েন্ট আমি ছোট্ট করে বলতে চাই যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যেমন ছিল যে পরীক্ষার সময় বা পরীক্ষার জন্য আমরা আসলে ডিগ্রি গুলা যে স্টেজে চিন্তা করতাম, এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এডুকেশন আরো হায়ার এডুকেশন, মানে আমরা হয়তো সাব স্পেশালিটি এরকম কিছু চিন্তা করছি। মানে ছোট্ট উদাহরণ দিই, আমার যে ফ্রেন্ডটা আমার সাথে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে হয়তো কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে জব করছে, তো তাকে যদি একটা সাব স্পেশালিটিতে যেতে হয় তাহলে তাকে যেটা করতে হবে তার জবটা ছেড়ে দিয়ে তাকে আবার সাব স্পেশালিটি 3 বছর ট্রেনিং আসতে হবে। এটা এই বয়সে এসে আসলে পসিবল না, কিন্তু সে যদি একজন বিসিএস ক্যাডার হয় তাহলে তার জন্য তার চাকরিতে সে আবার পোস্টে আসতে পারে এবং তার সে ডিজায়ার ডিগ্রিটাও সে কমপ্লিট করতে পারে। এই সমস্ত কিছুর মধ্যে আসলে দুইটার মধ্যে বিশাল ডিফারেন্স আছে। আমি আসলে এভাবে বলতে চাই যে দুটাই কোনোটা আসলে কোনোটা যদি আপনি বিকল্প বলেন বা বলেন যে না বিসিএস না করেও তো অনেকে ভালো করছে না, হ্যাঁ অবশ্যই ভালো করছে, কিন্তু ক্লিনিক্যাল সাইডে বিশেষ করে অবস গাইনিতে যদি স্কোপ থাকে তাহলে আপনাকে বিসিএসটা করলে আপনি এই ফ্যাসিলিটি গুলো পাবেন। আমি জ্যোতির কাছে আবার ফিরে যেতে চাই যে মানে আমি আসলে কি কি অ্যাডভান্টেজ এখান থেকে নিয়েছি বা এখান থেকে আমার মনে হয়েছে যে আমার জন্য সহজ হয়েছে পথ চলাটা এইভাবে, বিসিএস থাকার কারণে আমার টেনশনটা করতে হয় না, চাকরি নাই বা এই টাইপের কোনো টেনশন করতে হয় না। সেকেন্ড হচ্ছে যে আমি দেখেছি যে কোথাও যে আপনি একটা পরিচিতি অনেক বড় একটা ব্যাপার, হ্যাঁ যে আমি এততম বিসিএস বা আমি একটা বিসিএস ক্যাডার,
এটা অনেক বড় ব্যাপার। আপনি তাহলে ফার্স্ট ডিসিশন কি নেবেন? আপনি কি বিসিএস চাকরির জন্য নাকি পোস্ট গ্রাজুয়েশনের জন্য? একদম যারা ইন্টার্নি করে বের হওয়ার পরে তারা অনেক লাইট ভাবে না যে ঠিক আছে আমি এখনই হালকাভাবে পড়ি, বিসিএস করলে হবে, না হলে না। তো আমার মনে হয় যেহেতু আমার একটা সার্টেন টাইম পার করে এসেছি, মানে আমার সেই সময়টা কিছুটা হলেও আমার মনে হয় আমার সময়টা নষ্ট হয়েছে, কারণ আমার ফ্রেন্ডরা যারা শুরুতেই ডিসিশন নিয়েছিল তাদের 27-28 বিসিএস হয়েছে। আমি যেহেতু শুরুতে যদি ডিসিশনটা নিতাম আমার হয়তো 29 না হয়ে আমি 27-এই জয়েন করতে পারতাম। আমার লাইফের সেই, আমি বলবো এটা ভুল ডিসিশন ছিল আমার। সেই ভুল ডিসিশন যেন অ্যাটলিস্ট আপনাদের না হয়, আপনারা বিসিএসটাকে খুব গুরুত্ব সহকারে আসলে নেওয়া উচিত, কারণ আপনার পোস্ট গ্রাজুয়েশন কিন্তু কমে যাবে না। আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টে আপনি যখন এন্ট্রান্স পরীক্ষা দিবেন পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো, ওখানে দেখবেন আপনার দুইটা পার্সেন্টেজ থাকে, মানে দুইটা সেক্টর থাকে। একটা হচ্ছে গভর্নমেন্ট যারা ডক্টর তাদের জন্য, আর একটা হচ্ছে যারা নন গভর্নমেন্ট ডক্টর তাদের জন্য। আপনি যদি বিসিএস ডক্টর হন তাহলে দেখা যাবে যে আপনার ওখানে যারা ক্যান্ডিডেট সেটা হয়তো হার্ডলি 50 বা 100 জন একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তার ভিতরে আপনি 5 জন চান্স পেয়ে যাবেন। কম্পারেটিভলি নন গভর্নমেন্টে যেটা হয় সেটাতে হয়তো 600, 700, ইভেন 1000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে চান্স পাবে 3 বা 4 জন। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু। এরপর বিসিএস হলে আপনি যদি বিসিএস করেন, আপনি যদি নন ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চান বা কিছু, আপনাকে মাত্র 1 বছর পেরিফেরিতে চাকরি করেই আপনি কিন্তু একটা বেসিক সাবজেক্টে চলে আসতে পারছেন। বেসিক সাবজেক্ট থেকে খুব দ্রুত একটা এমপি বলেন, এমপিএইচ বলেন, এরপরে কিন্তু বেসিক সাবজেক্টগুলোতে মানে অ্যানাটমি, ফিজিওলজি, এইগুলোতে আপনি যদি বিসিএস করার পরে কোয়ালিফাই করেন, এতে আপনি সরাসরি খুব খুব তাড়াতাড়ি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম আপনি একটা জায়গায় চলে যেতে পারেন। প্রথমে আসলে ডাক্তারদের এস্টাবলিশড হওয়ার জন্য আমি বলতে চাই বিসিএসটা খুব খুব গুরুত্বপূর্ণ, আর ফিমেলদের জন্য তো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি এটা আমি বলে আপাতত এখানে শেষ করছি। আপু, আপনার এই কথাগুলো মূলত দিক নির্দেশনা হয়ে সবার জন্য কাজ করবে, কারণ আমরা সবাই মানে যখন একটা পরীক্ষা আসে আমরা সবাই যে পরীক্ষা হচ্ছে সবাই নিচ্ছে আমরা বুঝি, কিন্তু এর পেছনে আসলে কারণগুলো কি বা আমি গেলে এর জন্য কতটুকু সুযোগ পাবো এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই জানি না। আপনার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু শেয়ার করেছেন, মানে এটা অনেক বড় পাঠ্য হিসেবে সবার জন্য কাজ করবে। ধন্যবাদ। এরপরে আমি চলে যেতে চাই আমাদের আজকের স্পিকার ডক্টর মুতারিমা সিফাতের কাছে। ডক্টর মুতারিমা সিফাত। হ্যালো, আসসালামু আলাইকুম। সিফাত, হ্যাঁ সিফাত, 2010-11 সালে আমরা সবাই জানি 2010-11 সালেই মাত্র মানে সেশনে আমরা এমবিবিএস পাস করি 2016 সালে। 2016 সালের জুন মাসে ইন্টার্নশিপ স্টার্ট করে 2000 সেপ্টেম্বর মাসের 30 তারিখে বিসিএস প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করা, এটি মূলত বলতে গেলে একটি বড়সড় ধরনের চ্যালেঞ্জ, এভারেস্ট জয় করার মতোই। তো তুমি কিভাবে তোমার এই এভারেস্টটি জয় করলে? কারণ আমরা জানি যে আমাদের এখানে অনেকেই আছেন যারা হচ্ছে মাত্র ইন্টার্নি শেষ করেছে এবং তাদের জন্য এই সিলেবাসটি পুরাপুরি নতুন, তারা এখনো বুঝতেই পারছে না যে কিভাবে তারা শুরু করবে, কিংবা মানে কতক্ষণ হচ্ছে ইন্টার্নশিপের কাজ করবে নাকি বিজনেসটা করবে, কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। তুমি যদি এই বিষয়ে কিছু বলো। যদিও অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তবে আমি যেটা বলবো যে আল্লাহর কাছে প্রথমে আমি লাখ লাখ শুকরিয়া জানাই যে বিসিএস এর যেটা আমার ইন্টার্নির মাঝে ছিল সেটা প্রথম বিসিএস ছিল, এবং আল্লাহ অশেষ রহমতে কোয়ালিফাইড করার জন্য পরবর্তীতে সেটা আমার পোস্ট গ্রাজুয়েশন লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। তো জুটিকে অনেক থ্যাঙ্কস, কারণ এই জার্নিটাতে ও পুরোটা সময় আমার পাশেই ছিল, কারণ আমরা একসাথে ইন্টারনেট সময়টাতে যখন প্রিলিতে টিকে গেলাম তারপর আমরা একটা অথই পাথরে পড়ে গেছে যে আসলে কিভাবে এখন প্রিপারেশনটা নিব, কারণ রিটেনের সময়টাতেও বেশি সময় যায়। তো নতুন যারা আছে যারা বিসিএস করছে সেক্ষেত্রে আমি বলবো যে নিঃসন্দেহে প্রথম যে বিসিএসটা আসে প্রথম 1, 2, 3টের মধ্যে যদি কেউ মানে কোয়ালিফাই করে ফেলতে পারে তাহলে তার পরবর্তীতে অনেক ঝামেলা মুক্ত থাকে। কারণ আমরা যেটা জানি যে আমাদের যে পড়াশোনার বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশন
এটা টোটালি অনেকখানি ডিফারেন্স। স্পেশাল বিসিএস অবশ্য এখন মেডিকেল সায়েন্সে অনেক কিছু থাকে, এটা ছাড়া সাধারণ যে বিসিএস গুলো থাকে সেক্ষেত্রে পড়াশোনাটা বলা যায় অনেকখানি খুব কাজে লাগিয়ে কেউ যদি বিসিএস এর কিছুটা প্রিলি বা রিটেন পর্যন্ত ক্লিয়ার করে রাখতে পারে, পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন নির্ভর হয়ে পড়া যায়। তো আমি আমার জার্নিটাই শেয়ার করব। আমার ছোট আপুরা যারা আছেন বা যারা বিসিএস এর জন্য প্ল্যান করছেন, আমি আশা করি যদি কিছুটা হেল্প হয় সেটাই অনেক বড় পাওয়া হবে আমাদের জন্য আসলে। তো যেটা ছিল যে আমাদের তখন মেডিসিন চলছিল ইন্টার্নের সময়, এবং আমরা জানি যে ইন্টার্নি পিরিয়ডটা তো আমাদের ক্লিনিক্যাল শার্পনেস এর জন্য খুবই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে মানে আমার ওয়ার্ড ফাঁকি দেওয়ারও কিন্তু কোনো অবকাশ নেই, কেননা আমি তখন যেটা শিখছি সেটা আমার পরবর্তী পুরোটা জীবনে সেটা কাজে লাগবে। আমার একই সাথে যখন এরকম করে বিসিএস এর সার্কুলার দিয়ে দিল, সে সময়টাতে আমিও কিছুটা দ্বিধায় ছিলাম যে আসলে কি সম্ভব এটা, কারণ বিসিএস আমরা জানি যে যে পরিমাণ সিলেবাস এবং 200 মার্কস মোটামুটি সবকিছু কভার করে রাখে। তখন সময় মাত্র 2 মাসের মতো ছিল। আমার টার্গেট ছিল যে 37 অ্যাটেন্ড যেহেতু করছি, তো আমি একটা প্ল্যান করে ফেলি যে সব তো আমি এই সময়টার মধ্যে পড়ে শেষ করতে পারবো না, কিন্তু আমি কিছু টপিক সিলেক্ট করে ফেললাম যে যেগুলো একটা ভালো মার্কস ক্যারি করে কোয়েশ্চেনটাতে, আবার একই সাথে আমার পরে যখন আমি বিসিএস দিব, এবার যদি নাও হয় আমার জন্য একটা গুছানো পড়া থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে বাংলা, ইংরেজি, অঙ্ক আমার মনে হলো যে এই তিনটাকে আমি মূল টার্গেট করে নিতে পারি, বলি কম্পিউটার সায়েন্স, নৈতিকতা। তো সেটাতে আমি খুব বেশি সময় দিতে পারিনি, কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক এই তিনটাকে যেভাবে করে প্রিপারেশনটা ছিল, যে প্রথমে আমি কোয়েশ্চেনটা স্টাডি করেছি যে আমাদের আগের যে 36 বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো ছিল যে কি প্যাটার্নে আসলে প্রশ্নগুলো আসে, সেখান থেকে একটা ভালো ধারণা হয়ে যায়। কারণ আমরা জানি যে কোনো যুদ্ধে যখন আমি যাব আমার কিন্তু প্ল্যানটা খুব জরুরি, এবং সেই হিসেবে আমি যদি পড়াশোনাটা একটু স্মার্টলি করি তাহলে পড়াশোনার যে সিলেবাসটা অনেকখানি কমিয়ে আনা যায়। কারণ বিসিএস এত বেশি ফাস্ট, সবকিছু পড়তে গেলে নিঃসন্দেহে 2 মাস খুব অল্প সময়। বাংলার ক্ষেত্রে যেটা যে দুভাগে ভাগ করা থাকে, যে কিছুটা সাহিত্য থেকে অর্ধেকখানি অংশ থাকে আর বাকিটুকু আসে ব্যাকরণ থেকে। তো ব্যাকরণ আমরা জানি যে এসএসসি সময়টাতে আমরা কিন্তু খুব ভালো করে আমাদের সেকেন্ড পেপার যে বইটা পড়া থাকে, আমি সেটাকেই টার্গেট নিলাম যে সেটা আমার যেহেতু পড়া আছে, আমি যদি সেখান থেকে রিভাইজটা করি তাহলে আমার পড়াটা অনেক নতুন কোনো জায়গা থেকে পড়ার থেকে অনেক ইজি হয়ে যাবে। সেটা অনেক হেল্প হয়েছে। সাথে যেহেতু ইতিহাস, সাহিত্য এগুলো অনেক ফাস্ট, সেটার জন্য আমি কোচিং এ হেল্প নিয়েছিলাম। সেখানে যে লেকচার গুলো দিত সেখান থেকে দিক নির্দেশনা পেয়ে আমি একটা প্রিপারেশন নিয়েছি। আর ইংরেজির ক্ষেত্রেও গ্রামার থাকে, আবার লিটারেচার থেকে প্রশ্ন থাকে। গ্রামারটাও ক্লাস আমরা যেটা 9-10 পড়ি বা 11-12 যে গ্রামার অংশটুকু পড়ি, সেটা যদি কেউ রিভিশন হয়ে যায়। আর লিটারেচার অনেক ভাস্ট, সেখান থেকেও আছে। আর কারো যদি বই পড়ার অভ্যাস থাকে নিঃসন্দেহে সেটা খুবই হেল্পফুল হয়। আর অঙ্কর ক্ষেত্রে অঙ্কটা আমার মনে হয়েছে যে এটা খুব ভাইটাল একটা ব্যাপার, কারণ অঙ্ক যেগুলো আসে প্রিলি পর্যন্ত দেখা গিয়েছে যে এসএসসি পর্যন্ত অঙ্কগুলোই আসে, এবং একটু যদি ঝালাই করে নেওয়া যায় তাহলে অঙ্কে দেখা যায় ফুল মার্কস অ্যান্সার করার একটা পসিবিলিটি থাকে। তো অঙ্কগুলো সেম আমি আগের প্রশ্নগুলো সলভ করেছি, যে কোনো বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। এমপি3 ওরাকল, আমি ওরাকলটা ফলো করেছিলাম অঙ্কের ক্ষেত্রে। তো এটাও দেখা গেছে যে নির্দিষ্ট একটা সময় যে আমি দিনের 1 ঘন্টা বা 2 ঘন্টা অঙ্কের জন্য রাখবো, তাহলে যে একই ধরনের যে অঙ্কগুলো একবারই করে করে যদি সলভ করে নেওয়া যায় সেটা অনেক হেল্প হয়। আর আমার মনে হয় যে আমাদের ডাক্তার যারা আছেন তারা আসলে সবাই খুবই মেধাবী। যদি একটু টার্গেটটা ফিক্স করে নেওয়া যায় আর পড়াশোনাটাকে যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ইন্টারভিউ মাঝেও সম্ভব। আমার ওয়ার্ডের টাইমটুকু আমি কনসেন্ট্রেট করলাম ওয়ার্ডে, আর বাকি যে সময়টুকু পাওয়া যাচ্ছে সেটা যদি একটু কেউ টেকনিক্যালি একটু সময় ভাগ করে নিয়ে পড়ে ফেলতে পারে, নিঃসন্দেহে খুবই খুব ভালো একটা ডিসিশন হবে এটা। আর আন্তর্জাতিক আর বাংলাদেশ বিষয়াবলী যেগুলো থাকে সেক্ষেত্রে যদি কেউ যেহেতু তো 9-10 একটা সেটা যদি প্রথম থেকে একটু রিডিং দিয়েও নেওয়া যায়, মোটামুটি খুব ভালো একটা ধারণা পাওয়া যায় বাংলাদেশের ইতিহাস নিয়ে।
আর আন্তর্জাতিক নিয়ে যেটা বলবো যে আসলে এটা খুবই ভাস্ট, মানে পড়ে আসলে শেষ করা সম্ভব নয়। কিন্তু যদি কারো আগে থেকে একটু পেপারটা নিয়মিত করে পড়ে, চোখ বোলালেও কিন্তু অনেক কিছু সাবকনসিয়াসলি আমাদের ব্রেনে চলে আসে, এবং দেখা গিয়েছে যে অ্যান্সার করার সময় সেটা কিন্তু অনেকখানি হ্যামারিং করে ব্যাপারটা। তো সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের বই পড়া বা পেপার পড়া, গল্পের বই পড়া, এগুলো অনেক হেল্প করে, বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে। আর কম্পিউটার আর নৈতিকতার ব্যাপারে বলবো যে কম্পিউটারের জন্য যে কোনো একটা বই ফলো করলে হয়, যেখানে যেহেতু খুব যে অল্প পরিশ্রমে ওখানে ভালো একটা নম্বর আনা যায়। আর নৈতিকতার ব্যাপারটা যেটা প্রথমে সেই প্রশ্নগুলো আসলে যেটা থাকে যে আমার যেটা মনে হচ্ছে পড়ে দেখা যাচ্ছে সেটা যদি অ্যান্সার করে ফেলা যায়, দেখা যাচ্ছে সেগুলো আসলে কারেক্ট হয়ে যায়, খুব বেশি কঠিন প্রশ্ন এখান থেকে আসে না। এখানে কিছু প্রশ্ন সলভ করলে মোটামুটি এখানে উত্তরগুলো করা যায়। আর শেষের দিকে এসে দেখা কারেন্ট অ্যাফেয়ার্স এ একটা শর্ট সাজেশন পাওয়া যায়, যেখানে আগের প্রশ্নগুলোর ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে দেওয়া থাকে। শেষে 2-3 দিন যদি কেউ ওটা একটু ফলো করে, সেটাও পরীক্ষার হলে গিয়ে দেখে অনেক প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। আর আমরা জানি যে এখন যেহেতু স্পেশাল বিসিএস এ মেডিকেল সায়েন্সের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি বলবো যাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোচিং করা আছে বা পড়া আছে, বা আগে যারা বেসিক খুব ভালো করে পড়েছে, তারা মোটেই এখানে আটকাবে না, এবং এটা চিন্তারও খুব কারণ নেই। মোটামুটি বেসিক গুলো থেকে আসে। এই ব্যাপারে আমাদের যারা 39 বিসিএস যারা আছেন, তারা আরো ভালো আপনাদেরকে সাজেশন দিতে পারবেন যে কিভাবে আপনারা ওটা করবেন। তো মোটামুটি আমার বিসিএস এর প্রিলি জার্নিটা এরকমই ছিল যে 2 মাসের মধ্যে আমি সময় ভাগ করে নিয়ে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু কভার করা গেছে। তো পরবর্তীতে যখন রিটেনও চলে আসলো, সেটাও ইন্টারভিউর মাঝে ছিল, সেটা আসলে খুব কষ্ট হয়েছে, যেহেতু রিটেন আমরা জানি যে এটা ভাস্ট এবং 200 মার্কস করে থাকছে এক একটা সাবজেক্ট। খুব ভালো একটা প্রিপারেশন ছাড়া লেখা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে পার্টনারশিপে পড়া যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি জুটি যে আমি হোস্টিং করছে ওর সাথে আমি পার্টনারশিপে পড়েছিলাম, এবং সেক্ষেত্রে আমার এক্সটেনশন নিয়েছিলাম আমি 1 মাস। তারপরে হচ্ছে পার্টনারশিপে ভাগ করে নিয়ে পড়লে আশা করা যায় যে রিটেনটাও খুব ভালো করা যাবে। কিন্তু অঙ্কটা যেহেতু আমাদের পাস করার একটা খুব ব্যাপার থাকে এবং অঙ্ক বেশ কঠিনও আসে, এই জন্য অঙ্ক প্রিপারেশনে খুব ভালো করে নেওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে যদি কেউ হচ্ছে নিয়মিত পরীক্ষা দেয়, এখানে কোনো কোচিং এর হেল্পও নেওয়া যেতে পারে। আমাদের যারা বাংলা ভার্সন বা ইংরেজি ভার্সন যেটাতেই দেয়, লেখার অভ্যাসটা প্রয়োজন। এক্ষেত্রে 200 মার্কসের পরীক্ষা থেকে 4 ঘন্টার মধ্যে আনসার করতে হয়, প্রচুর লেখা, সেই জন্য লেখার অভ্যাসটা প্রয়োজন হয়। কোচিং এ যদি কেউ পরীক্ষা দেয় নিয়মিত করে, সেটা অনেক হেল্প হয়। আর পরবর্তীতে এসে ভাইবাটা এতদিনের যে প্রিপারেশন, সেখান থেকেই মোটামুটি ভাইবাটা হচ্ছে আমাদের হেল্প হয়। আর যেটা ভাইবার ব্যাপারটা আসলে কতখানি আমি জানি এই ধরনের থেকেও আসে যে কত আমি স্মার্টলি সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে পারছি। আমি যেটা সবকিছু আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু সেটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি আমার টিচারদের কাছে, সেটা মূলত বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ভাইবার সময় কনফিডেন্স থাকা জরুরি। একই সাথে আমি কোন সাবজেক্টে যেতে চাই, আমি আমার এলাকা সম্পর্কে, আমি আমার ফ্যামিলি সম্পর্কে, এই জিনিসগুলো, তারপর আমি আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে কতখানি জানি, দেশ সম্পর্কে কতখানি জানি, এই ব্যাপারগুলো মানে আসলে আমি চলতে ফিরতে যে জিনিসগুলো দেখছি, শুনছি, জানছি, সেগুলোই হচ্ছে একটু কনফিডেন্সের সাথে জানা প্রয়োজন। তাহলে ইনশাল্লাহ ভাইবাতে আটকানোর কোনো অবকাশ নেই। এই মূলত জানি ছিল। আর আমি যারা আপনারা দেশেই থাকতে চান এবং আপনারা ট্রুলি বিসিএস জয়েন করতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা টার্গেটটা ফিক্স করে ফেলেন, সেই হিসেবে প্ল্যান করে ফেলেন, এবং প্রয়োজন হলে পার্টনারশিপে পড়েন। ইনশাল্লাহ আমাদের রিজিক যদি থাকে কেউই আটকাবেন না। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ জ্যোতিকে। সিফাত, খুব সুন্দর করে জেনারেলের বর্ণনা দিলে। এখন আমরা সবাই জানি তোমার গোল্ড মেডেলিস্টের কথা মনে হয় জানে না এরকম কেউ নাই। এখন তোমার মানে বেশিরভাগ মানুষ তো তোমার মতো গোল্ড মেডেলিস্ট না। এখন তোমার গোল্ড মেডেলিস্টের দৃষ্টিভঙ্গি থেকে না, একজন সাধারণ স্টুডেন্টের জন্য মেডিকেল সায়েন্সটা কিভাবে পড়লে ভালো হবে সেটা যদি তুমি একটু বলতে। ধন্যবাদ জুটি। আমি বলবো যে মেডিকেল সায়েন্স আমরা যেহেতু প্রফ গুলোতে কিন্তু আমরা পড়ছি, আইটেম দেওয়ার সময় পড়ি, কার্ডে পড়ি, টার্মে পড়ি, আবার প্রফে যেয়ে পড়ি। তো একজন মেডিকেল স্টুডেন্ট সে যদি এভারেজ পড়াশোনা করে, তাহলে কিন্তু অনেক পড়াশোনা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার প্রথমে ভয় পাওয়া যাবে না, এই কনফিডেন্স রাখতে হবে যে আমি জিনিসগুলো জানি, আমি যদি একটু সময় দেই আমি নিঃসন্দেহে এগুলো হচ্ছে মনে করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা
অনেকখানি সময় মাঝে পার করে ফেলেছি, অ্যানাটমি সেই ফার্স্ট ইয়ারে পড়েছি, ফিজিওলজি অনেক আগে পড়ে ফেলেছি, তো এই জন্য একটা ভয় কাজ করতে পারে। কিন্তু এই বেসিক যে সাবজেক্ট গুলো আছে সেগুলো যেখান থেকে আমি পড়েছি, নতুন করে পড়তে গেলে অনেক হতাশা চলে আসতে পারে। মানে মনে হতে পারে যে সব তো নতুন, আমি হয়তো কিছুই জানি না, কিন্তু ব্যাপারটা এমন নয়। আমাদের যে আগের যে বইগুলো আছে আমরা যেখান থেকে পড়েছি সেখান থেকে যদি আমি আবার একটু রিভাইজ করে ফেলি, ফিজিওলজি, অ্যানাটমি, তারপর হচ্ছে ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো তো মূলত এই সাবজেক্ট গুলো থেকে তো আমাদের বেসিক ধরে আমরা ধরে নিই এবং সেখান থেকে মূলত প্রশ্নগুলো আসে। এবং বিসিএস এর প্রশ্ন কিন্তু খুব ডিপ থেকে আসবে এমন নয়, কারণ সেটা সব শিক্ষার্থীদের কথা চিন্তা করেই প্রশ্নগুলো করা হয়। এজন্য আমার মনে হয় যে আমরা যে বেসিক যে জিনিসগুলো যেগুলো আমরা সবাই কিন্তু পড়ছে, নাহলে আমরা কখনোই টপ পাস করতে পারতাম না, এতদূর পর্যন্ত এমবিবিএস কমপ্লিট করতে পারতাম না। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার তো পড়া নেই, আমার তো বেসিক ভালো ছিল না, এরকম ভয়ের কোনো কারণ নেই। কারণ ওই জিনিসগুলো আমি জেনেসিসেও আমাদের এই ব্যাপারে অনেক ক্লাস হয় এবং পরীক্ষা হয়, এটা খুবই ভালো একটা ব্যাপার। যখন আমি জেনেসিস অনলাইনে এক্সাম দিচ্ছি, বা এখন যেহেতু আমরা যে ক্লাস করতে পারছি না, অনলাইনেও যদি কেউ এক্সাম গুলো দেয়, সে যখন পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু তার একটা হ্যামারিং হবে সেই টপিকটা, সে যখন আবার পড়তে যাবে তার সেই জিনিসটা সে আরেকটু ভালো করে হচ্ছে পড়ার চেষ্টা করবে। আর যারা এখানে কোয়েশ্চেন করেন তারাও প্রচন্ড মেধাবী এবং তারা খুব সুন্দর প্রশ্ন করেন। জেনেসিস ব্যাপারটা এখানে যে হচ্ছে যে প্রশ্নগুলো আমরা এখানে সলভ করি সেগুলো পরবর্তীতে দেখা গেছে পোস্ট গ্রাজুয়েশন বলি, বিসিএস বলি, যেখানেই বলি, যে কিন্তু হুবহু ওরকম প্রশ্ন অনেক পাওয়া যায় বা ওই রিলেটেড অনেক প্রশ্ন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কেউ যদি ভরসা করে এই প্রশ্নগুলো নিয়মিত সলভ করে পরীক্ষাগুলো দেয়, তাহলে সে যেই হোক কোনো সমস্যা নাই, এবং হচ্ছে ইনশাল্লাহ বিসিএস এর যে মেডিকেল অংশটুকু মানে অনেক ভালো অ্যান্সার করতে পারবে বলে আমার ধারণা। জুটি। থ্যাংক ইউ সিফাত। একদম একটা নিয়ে প্রিলি থেকে শুরু করে ভাইবা পর্যন্ত এত সুন্দর করে গুছিয়ে বলে ফেললে। যদিও আমরা শুনতে পাচ্ছি যে 42 বিসিএস এর মোস্ট প্রবলি শুধুমাত্র প্রিলির 200 মার্কই থাকবে, এখানে রিটেন অথবা ভাইবা থাকবে না। কিন্তু তোমার এই মানে এই ওরিয়েন্টেশনটা হয়তো নেক্সট বিসিএস গুলোতে সবার জন্য অনেক বেশি হেল্প করবে, এটাই আশা রাখি। থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে নেক্সট স্পিকার সারওয়াত আপুর কাছে। সিফাতের কাছে তো শুনলাম যে একদম ফ্রেশাররা কি করবে, যে ইন্টার্নশিপের সময়ে মানে প্রিপারেশনটা আমরা কিভাবে নিব। সারওয়াত আপুর কাছে একটু প্রশ্নটা আমি একটু ডিফারেন্ট প্রশ্ন করতে চাই, যে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে, হয়তো বা ফ্যামিলির কোনো কজ কিংবা সন্তান, সংসার এবং আরো অনেক কজে থাকতে পারে, কেউ অসুস্থতা, এরকম অনেক কিছু মিলিয়ে অনেকেরই রয়েছে যে অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে। এরা কিন্তু অলরেডি একটা হতাশায় পড়ে গিয়েছে এবং এরা কিন্তু মানে ওই হতাশাটা কাটিয়ে নতুন করে পড়তে বসার মতো দৃঢ় মনোবলটি এদের নেই। আপুর কাছে আমি জানতে চাবো যে এরা কিভাবে নতুন করে শুরু করবে, বা নতুন করে কিভাবে শুরু করলে আহ ভালো হবে বলে আপনি মনে করেন। সারাত আপু। ধন্যবাদ জুথি, তোমাকে খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। শোনা যাচ্ছে? জি আপু। হ্যাঁ, ধন্যবাদ জুথিকে খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য, কারণ এইটা আসলে খুব আহ, এখন টাইম ডিমান্ডিং একটা কোশ্চেন ফিমেলদের জন্য। আসলে ম্যাক্সিমাম ফিমেলদেরই দেখা যায় ইন্টার্নির সময় কিংবা ইন্টার্নি শেষে বিয়ে হয়ে যাওয়ার পরে একটা গ্যাপ আসলে চলে আসে। সেক্ষেত্রে দেখা যায় তার ক্যারিয়ারে একটা গ্যাপ পড়ে, তার বিসিএস এ একটা গ্যাপ পড়ে, এরকম আমরা হরহামেশাই আসলে দেখি। সবার অনেকের কোয়ারি থাকে যে আসলে আমরা কিভাবে কি করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডিটারমিনেশনটা ঠিক করতে হবে যে আসলে আমরা যাদের লম্বা একটা গ্যাপ পড়ে গেছে, যারা অনেকদিন পড়াশোনার সাথে সংযোগ নেই, তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি চান যে আমি বিসিএস করব, তাহলে আপনি আজকে থেকেই শুরু করুন। আজকে থেকেই শুরু করুন, আজকে থেকেই প্ল্যান করুন যে আপনি কিভাবে কি করবেন। এবং টাইম ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনার জন্য, যেহেতু আপনার অনেক কিছু করে আপনাকে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্ট আপনি আপনার মতো করে আপনি করে নেবেন। কারণ কে কতক্ষণ পড়বে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার নিজের বেসিকের উপরে। কেউ আছে 10 ঘন্টা, 10 ঘন্টায় অনেক অনেক বেশি পড়ে ফেলতে পারে, কেউ 4 ঘন্টায় অনেক বেশি পড়তে পারে। তো এই টাইম ম্যানেজমেন্ট আপনাকে নিজেকে করতে হবে যে আমি কতটুকু সময় পড়বো। এবং আমার আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, কখনোই আপনি এটা ভেবে ফ্রাস্ট্রেটেড হবেন না যে আমি কিছুই পারি না, কিংবা অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবেন না যে এত পারে আমি
তখন দেখা যায় এর মধ্যে ওই হতাশা আরেকটা যে আত্মবিশ্বাস আনতে হবে। কারণ আমরা যে কোনো সফলতার পিছনেই দেখি, আমরা যদি আত্মবিশ্বাসী হই, নিজেকে যদি সেভাবে একটা নিজের মধ্যে যদি একটা আত্মবিশ্বাস গড়ে তুলি যে না আমি পারবো, তাহলেই কিন্তু আসলে আমরা আমাদের সফলতার জায়গায় চলে যেতে পারি। এই এই জিনিসটা আমাদেরকে অবশ্যই নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এবং একটা নিয়ম মাফিক যে পড়ার একটা ব্যাপার, সেটা আপনাকে প্রতিদিনই করতে হবে। অল্প হলে বেশি হলেও যে যতটুকুই পারেন আপনি প্রতিদিনই একটু পড়েন, রেগুলার একটু খবর দেখেন, রেগুলার একটু নিউজ পেপার যেটা সেটা পড়েন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, আমি কোনো একটা কোচিং সেন্টার কিংবা আমাদের জেনেসিস বিসিএস কেয়ার যেটা আছে, এদের সাপোর্ট যদি আপনি নিতে চান সেটাও নিতে পারেন অনলাইনে। তবে সেটা খুব বেশি দেরি করা যাবে না। আপনি যদি চান তাহলে এখন থেকে শুরু করতে হবে এবং সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি ফেসবুকে কিংবা অন্য কোথাও খুব বেশি সময় আপনার নষ্ট করা যাবে না। সময়টাকে যতটুকু আপনি সময় পাচ্ছেন সেই সময়টাকে একদম পারফেক্টলি আপনাকে কাজে লাগাতে হবে। কারণ আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আমরা বিসিএস করতে চাচ্ছি, এখানে আমাদের অর্থ, সম্মান এবং আর্থিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, এই তিনটা জিনিসই আমাদের কাছে চলে আসবে। সো যে জিনিসটা আমি আমার সারা জীবনের একটা নিরাপত্তা দেবে, সেটার জন্য কিন্তু আমাকে সেভাবেই চেষ্টা চেষ্টা করতে হবে। ধন্যবাদ জ্যোতি। থ্যাংক ইউ সারওয়াত আপুকে। মূলত মানে এই যে যারা আছেন, আমাদের কাছে মনে হয় যে একটা গ্যাপ পড়ে গেলে তখন নতুন করে আবার টেবিলে বসা, মানে এই জিনিসটাই এটা অন্যতম কঠিন কাজ। আশা করি সারওয়াত আপুর সাজেশন ফলো করে আপনারা সেটা অবশ্যই করতে পারবে। আপু ধন্যবাদ এত সুন্দর করে সবাইকে বলার জন্য। এরপরে আমি নেক্সট কোশ্চেন করতে যাচ্ছি আমাদের উর্মিতা আপুর কাছে। উর্মিতা আপু, যে প্রশ্নটি করতে চাচ্ছি আপনার কাছে সেটা হলো যে আমরা সবাই জানি ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি তিনটি প্রফে ফার্স্ট হয়েছেন। এরপরে 46তম বিসিএসও প্রথম স্থান অধিকার করেছেন। আমার প্রশ্নটি হলো যে আপনার জন্য তো নিউরো সার্জারিতেও আপনি আছেন বিএসএম মধ্যে। আমার কোশ্চেনটি হলো আপনার জন্য অনেক ওয়ে খোলা ছিল, কিন্তু সবকিছু বাদ দিয়ে কেন বিসিএস, এটি আপনার কাছে জানার ছিল। আচ্ছা, ধন্যবাদ জ্যোতি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু। জি আচ্ছা, আপু। তো তো আমার বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলি যে আমরা একটা বৈশ্বিক মহামারী পার করছি। তো এই দুর্যোগকালীন পরিস্থিতিতে আমাদেরকে এই যে একই প্ল্যাটফর্মে এনে সবার সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য জেনেসিসের সকল সদস্যকে এবং তার সাথে এই আয়োজনের সাথে জড়িত সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আর এখন আমার প্রশ্নের উত্তরে চলে আসি। যদি যে প্রশ্নটা করেছে যে তিনটা প্রফে ফার্স্ট হয়েছি, তো তারপরে হচ্ছে অনেক সুযোগ ছিল সামনে, তো ওগুলো বাদ দিয়ে কেন বিসিএস করলাম, এটা হচ্ছে প্রশ্নটা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে রেজাল্ট করার পরে রেজাল্ট ভালো করেছি ঠিক আছে, কিন্তু মানুষের একটা প্যাশন থাকে, একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে। তো আমি যখন একজন ডাক্তার হলাম তখন আমার যে প্যাশনটা ছিল সেটা হচ্ছে যে আমি সার্জারিতে ক্যারিয়ার করব, আমি একজন সার্জন হিসেবে নিজেকে দেখতে ভালোবাসতাম। তো সেই সার্জারিতে ক্যারিয়ার করার সেই স্বপ্নটা থেকেই আমার বিসিএস এ আসা। কারণ আমি দেখেছি যে যখন আমি ইন্টার্নি করেছি তখন আমি দেখেছি যে ঢাকা মেডিকেলে যারা ট্রেনি থাকেন, অনারারি ট্রেনিং করেন এইচএমওরা, অথবা যারা সরকারিভাবে গভর্নমেন্ট পোস্টেড থাকেন আইএমওসিএ, তো তাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে, তাদের দুজনের ট্রেনিং এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। আমার মনে হয়েছে যে এই সরকারিভাবে যারা পোস্টেড আছেন তাদের যে ট্রেনিং এর লেভেলটা সেটা অনেক বেশি থাকে, অনেক তাদের স্কিল বা তাদের কাজের সুযোগ অনেক বেশি থাকে। তো সেই হিসাবে আমার এটা প্ল্যান ছিল যে যদি আমি এই সরকারিভাবে ট্রেনিং করার সুযোগ পাই সেক্ষেত্রে হয়তো আমার কাজের হাত অনেক বেশি স্কিলড হবে। তো সেই পরিকল্পনা থেকে কিন্তু মেনলি আমার বিসিএস এ আসা। আর বিসিএস এ আসার পরে যে জিনিসটা আমি বলবো যে সবচাইতে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ আমি পেয়েছি। যেমন একটা কথা আমি বলি, আজকে যেহেতু বিসিএস ফর ফিমেল ডক্টরস দের এই অনুষ্ঠান, তো এখন আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। আমার ইন্টার্নি শেষ হয়েছে 2016-তে, আর বিসিএস এ জয়েন করেছি 2019-এ। তো মাঝখানে 3টা বছর, অনেক সময়। এই 3টা বছর কিন্তু আমি অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট ছিলাম, মানে কোনো সরকারি চাকরি ছিল না। তো আমার এক্সপিরিয়েন্স আছে যে আমি বিভিন্ন ক্লিনিকে জব করেছি বা কর্পোরেট হসপিটালেও আমি জব করেছি। তো ওখানে আমি যেটা পেয়েছি যে আসলে স্বাধীনভাবে কাজ করার যে সুযোগটা ওটা অত বেশি থাকে না। কিন্তু বিসিএস এ জয়েন করার পরে আমার মনে হয়েছে যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি এবং আমার মোরালিটিকে ঠিক রেখে আমি কাজ করতে পারছি।
এটা আমার কাছে অনেক বড় পাওয়া মনে হয়। আর এর আগে আমার শ্রদ্ধেয় ম্যাডামরা যেটা বলেছেন যে একটা ফিনান্সিয়াল সাপোর্ট বা জব সিকিউরিটি, সেগুলো তো ঠিক আছেই, সেগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে যে আমি যেহেতু দেশে থাকবো, দেশের মানুষের সেবা করব, তাই আমি মনে করি যে একদম তৃণমূল পর্যায় থেকেই আমার সবকিছু জেনে আসা উচিত। মানে আমার দেশের মানুষগুলো যারা তৃণমূল পর্যায়ে আছে তারা কেমন আছে, তারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে আমার দেশের কাছ থেকে, আমার সরকারের কাছ থেকে, এটা আমি নিজের চোখে দেখতে চাই। এই যে আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এটার সুযোগ কিন্তু আমি পেয়েছি আমি বিসিএস করেছি বলে। যদি আমি বিসিএস না করে প্রাইভেট হিসেবে থাকতাম, হয়তো আমি ট্রেনিং করতাম, আমার ট্রেনিং কমপ্লিট হতো, আমি এমএসএ ভর্তি হয়েছি, এমএসসি কিন্তু আমি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হয়েছি, তখনও কিন্তু আমার বিসিএস হয়নি। তো ওভাবে আমি চাইলে কোর্সটা কমপ্লিট করে আমি জব করতে পারতাম, কোনো প্রাইভেট সেক্টরে করতে পারতাম ইজিলি। কিন্তু এই যে আমার তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতাটা, সেটা হয়তো এত ব্যাপক হারে হতো না। তো মূলত এইসব কারণেই আমার বিসিএস এ জয়েন করা। তো জ্যোতির কাছে আবার ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ আপু। আপু আরেকটা জিনিস আমার জানবার ছিল, যেমন আমরা সবাই জানি যে আপনি প্রথমে যেহেতু করোনা মহামারী দিয়ে শুরু করলেন, তাই প্রশ্নটা আমার মাথায় আসলো যে হচ্ছে যা এই করোনা মহামারীর কারণে বিসিপিএস এর ইতিহাসে এই প্রথমবারের মতো এফসিপিএস পরীক্ষা জানুয়ারি মাসে স্থগিত হয়েছে। তো এফসিপিএস পরীক্ষার জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা সবাই এখন অপেক্ষা করে আছেন মানে জুলাই পরীক্ষা যেহেতু স্থগিত, জানুয়ারি 2021 সালে পরীক্ষাটা ওনারা বসবেন। কিংবা আরো অনেকেই আছেন যে আমরা জানি রেসিডেন্সি পরীক্ষা প্রতি নভেম্বর মাসে হয়, এবং রেসিডেন্সি পরীক্ষার প্রস্তুতিও অনেকেই গ্রহণ করছেন। কিন্তু হঠাৎ করে এই নতুন বিসিএস সার্কুলার দেওয়াতে অনেকেই বুঝতে পারছেন না যে তারা এখন কি করবেন। এখন আপু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এফসিপিএস এর পড়াটা বা রেসিডেন্সি পড়াটা, এগুলো কি তারা কোরিলেট করে পড়বে? আর যদি এরকম কোনো অপশনই আসে যে মানে কোনটাতে তারা বেশি গুরুত্ব আরোপ করবে, কারণ আমরা জানি যে অনেকগুলো সেক্টর আছে যেগুলোর পড়াটা একটু ডিফারেন্ট, মানে যতই আমরা ইনকর্পোরেট করি কিছু সেক্টরে পড়া একটু ডিফারেন্ট। এমনই যদি কোনো সিচুয়েশন আসে বা আমার কোনো পারিবারিক সমস্যা বা অন্য যে কোনো কিছু স্বাস্থ্যগত সমস্যাও থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা, তো সেই ক্ষেত্রে আমি কোনটা প্রায়োরিটি দিব, আগে বিসিএস নাকি রেসিডেন্সি, মানে ডিগ্রি, কোনটা আপনি কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ জ্যোতি এত সুন্দর প্রশ্ন করার জন্য। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আমার জীবনেও ছিল। আমি নিজেও এই প্রশ্নটা ফেস করেছি যে যখন আমি ওই রেসিডেন্সি বা এফসিপিএস এ পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন কিন্তু এট দ্য সেম টাইম আমি বিসিএস পরীক্ষাটাও চলছে। এটা অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস। আপনারা সবাই জানেন যে আমাদের যেটা ছিল নর্মাল বিসিএস এ, মানে প্রিলিমিনারি, তারপর রিটেন, ভাইবা, এরপরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, সবকিছু মিলে দেখা যায় কমপক্ষে 2 থেকে 2.5 বছরের একটা লেন্দি প্রসেস। তো এই সময়ে কিন্তু একই সাথে আমাকে ওই মাঝখানে মাঝখানে রেসিডেন্সির প্রিপারেশন, পার্ট ওয়ানের প্রিপারেশন সবকিছুই নিতে হয়েছে, আলাদাভাবে কোনোটাই হয়নি। তো এটার একটা সুবিধা আছে যেটা আমি বলি, স্পেশালি এই বিসিএস টা যদি আমি চিন্তা করি, মানে 42nd বিসিএস, এটা তো একটা স্পেশাল বিসিএস। তো এই বিসিএস এ দেখা যায় যে অর্ধেক প্রশ্নই থাকে হচ্ছে মেডিকেল রিলেটেড। তো কারো যদি মেডিকেল নলেজটা যথেষ্ট পরিমাণে থাকে তাহলে তার পক্ষে কিন্তু দুটোই সহজ হয়ে যাচ্ছে। এক হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স, দ্বিতীয়ত হচ্ছে বিসিএস। দুটোতেই কিন্তু আমার ওই মেডিকেল সাবজেক্ট থেকে অনেকগুলো প্রশ্ন আমি পেয়ে যাচ্ছি। এজন্য আমার মনে হয় যে নিজের যে সাবজেক্টটা অর্থাৎ মেডিকেল নলেজটা, সেটাতে প্রায়োরিটি দেওয়া উচিত। মানে আমরা যে বেসিক সাবজেক্ট গুলো পড়ি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এগুলো তার সাথে কিছু ক্লিনিক্যাল সাবজেক্ট থেকে কোশ্চেন আসছে, দুটোই আমাদের সব কাজে লাগে। তো এগুলো যদি আমরা ভালো মতো পড়ি তাহলে দেখা যাবে আমার একই সাথে যেমন বিসিএস এর জন্য কাজে লাগছে, যেহেতু এটা স্পেশাল বিসিএস, সেই সাথে আমার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সও কিন্তু এটা কাজে লাগছে। তো আমার মনে হয় যে এটা একটা অনেক বড় সুযোগ। তো এই সুযোগটা সবার গ্রহণ করা উচিত যে এই মেডিকেল সাবজেক্ট গুলো ভালো মতো পড়ে দুটোতেই একসাথে যেন তারা চেষ্টা করে, এবং আমার ধারণা দুটোতেই তারা একসাথে সফলতা অর্জন করবে। ধন্যবাদ। আপু যদি একটা চয়েস করার অপশন থাকে, কারণ আমি তো মানে যেহেতু যেটা অনেকেই থাকবে যে যারা মনে করবে যে যে কোনো একটা আমি বেছে নিবো, যেটা আমার পক্ষে সম্ভব না, পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড কাহিনী থাকতে পারে তাদের, তো আপু সেক্ষেত্রে কোনটা বেছে নেওয়া আপনি মনে করেন যে কোনটা বেছে নেওয়া বেশি যুক্তিযুক্ত? কোশ্চেনটা একটু আচ্ছা, পার্সোনাল আমি মনে করি, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তারপরও মানে আপনার দৃষ্টিভঙ্গি থেকে মানে কোনটা বেছে নেওয়াটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন? আচ্ছা, ধন্যবাদ। এখন এটা আসলে যদি যেটা বললো যে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা কথাটা সত্যি। আমি যদি একটা অ্যান্সার দিই সেটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সুইটেবল হবে না। তারপরও যদি শুধু সাজেশন হিসেবে চাই, মানে ডিসিশনটা তো যার যার নিজের, কিন্তু যদি সাজেশন হিসেবে চাই, সেক্ষেত্রে আমি বলবো যেহেতু এটা স্পেশাল বিসিএস, তো এটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত।
বিসিএস টা হয়ে গেলে তারপরে তারা তখন চেষ্টা করবে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সের। এবং আরেকজন ম্যাডাম যেটা বলেছেন যে ওই পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সে কিন্তু বিসিএস ক্যান্ডিডেট মানে সরকারি ক্যান্ডিডেটদের জন্য আলাদা কোটাও থাকে, তো ওইটাও কিন্তু একটা মাথায় রাখার বিষয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই এটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ উর্মিতা আপুকে। আসলে আমি এই উত্তরটি আশা করছিলাম, কারণ আমরা জানি যে এটা যেহেতু 2000 ডাক্তারের একটা নিয়োগ, এটা একটা বিশাল সুযোগ, যেখানে জেনারেল বিসিএস গুলোতে মাত্র 200-250 ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয়। তো সেখানে 2000 ডাক্তার মূলত 10 গুণ বলতে গেলে। আর পোস্ট গ্রাজুয়েশন আমি পার্সোনালি মনে করি যে প্রতি বছরই ঘুরে ঘুরে আসবে, বা 6 মাস পর পরই এসটিপিএস পরীক্ষা হয়। তাই আমার মনে হয় যে কারো যদি কোনোটা বেছে নিতে হয়, দুটার মধ্যে যদি কোনো টসে যেতে হয়, তাহলে আমার মনে হয় বিসিএসটা বেছে নেওয়াটাই বেটার। আর প্রমিত আপুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে আপু জিনিসগুলো খুব সুন্দর করে আমাদের সামনে বলেছেন। আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো আপুর কাছে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পিকার ডক্টর বেনজির আপুর কাছে। বেনজির আপু। আসসালামু আলাইকুম জ্যোতি, শোনা আসসালামু যাচ্ছে কি? আলাইকুম। জি আপু। আসসালামু আলাইকুম আপু। আপু এতক্ষণ ধরে তো গাইনি কিংবা সার্জারি সবার মুখে মুখে যেটি শুনলাম, সেটি তার মধ্যে তো জানা গেল যে গাইনি এবং সার্জারিতে যারা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য বিসিএসটা ওয়ান সর্ট অফ ম্যান্ডেটরি একটা জিনিস। কিন্তু আমরা অনেক সময় এই কথাটা শুনে থাকি যে যারা মেডিসিনে ক্যারিয়ার করে তাদের জন্য বিসিএস না করলেও চলবে, বা এই ধরনের কথা কিছু আমরা শুনি। তো আপু কথাগুলো কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, যেহেতু আপনি মেডিসিনে রয়েছেন এবং সোরাদি মেডিকেলের মতো একটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন, তো আপু আমার মনে হয় যে আপনি জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। ধন্যবাদ জ্যোতিকে, এবং ধন্যবাদ বিসিএস ফর ফিমেল ফিজিশিয়ান এই গ্রুপকে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রশ্নটি আসলে খুবই ভাববার বিষয়। আজকে যেহেতু আমরা সব ফিমেল বিসিএস ক্যাডার যারা আছি, তো আমি আসলে এর প্রেক্ষিতেই উত্তরটা দিতে চাই। উত্তরটা হবে এরকম যে আমরা এমনিতেই যদি শুধুমাত্র গাইনি অবস চিন্তা করি, এখানে কিন্তু একরকম আপুরদের রাজত্ব। এখানে কিন্তু একটা ছেলে ঢুকতে গেলে তার কিন্তু অনেক মোটামুটি স্ট্রাগল করে ঢুকতে হয়। সেই দিক দিয়ে যদি আমি চিন্তা করি যে মেডিসিনে কিন্তু একদম মেল ডমিনেটেড একটা এরেনা। তো এখানে যখন আপনি ঢুকবেন এবং অনারারি হিসেবে ঢুকবেন, ধরিয়ে নিলাম যে আপনি পার্ট 1 করেছেন, অনারারি করছেন এবং এফসিপিএস পাস করে গেলেন, তারপরে আপনার অবস্থাটাকে আপনি একটু চিন্তা করতে পারেন যে আপনার চেম্বারে কি হবে, আপনার কোথায় জব হবে, সেই জবটা আপনার পার্মানেন্ট হবে কিনা, কিংবা আমি নিজে দেখছি যে আমার কলিগরা এত বেশি মেরিটোরিয়াস যে আমি কি তাদের সাথে কম্পিটিশন টিকে থাকতে পারবো কিনা। আমাকে কিন্তু এটা এখন প্রতিনিয়ত ভাবতে হয় সরওয়ার দিতে ঢোকার পর। তো সেক্ষেত্রে যখন আপনি পাশ করে যাবেন, অবশ্যই আমাদের মেল ডক্টররা অনেক বেশি মেরিটোরিয়াস, মেডিসিনে তাদের রাজত্ব বরাবরের মতোই সফল আমরা দেখে আসছি। আমাদের সব বড় বড় স্যাররা মেডিসিনের, সেখানে আপনি কতটুকু রাজত্ব কায়েম করতে পারবেন কিংবা টিকে থাকতে পারবেন, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটু বলি, সার্জারিতেও কিন্তু একই রকম অসুবিধাটা হতে পারে, সেজন্যই আসলে বিসিএস। তো আপনি প্রথমেই ঠিক করে নিন যে আপনি দেশে থাকতে আগ্রহী। অনেকেই এখন বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তারা চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি কি করতে চান? যদি দেশে থাকতে চান, আমি বলবো যে বিসিএস এর অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই। আমি যদি একটু ছোট্ট উদাহরণ দিই, আমার প্রথম ইন্টার্নশিপ শুরু হয় গাইনি অবস দিয়ে। তো আমি সিলেটের মতো একটা জায়গাতে ছিলাম যখন পুরো বিভাগীয় শহরে একটি মাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, প্রচুর রোগী, খারাপ রোগী, গাইনি অবসের প্রতি একটা সেরকম একটা আমার প্যাশন ক্রিয়েট হয়ে গিয়েছিল এই 3 মাসেই, যে আমি যদি হই তাহলে আমার রেজিস্ট্রার আপা এবং আমার সি আপার মতো একজন গাইনিকোলজিস্ট হবে। পরের গ্রুপটাই ছিল আমার মেডিসিনে। সেখানে গিয়ে আমি আর ভয়াবহ চিত্র দেখতে পাই। আমার প্রথমেই 1.5 মাস আমি কাজ করেছি ফিমেল ওয়ার্ডে। সেখানে আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে, চা বাগান থেকে, হাওড় এলাকা থেকে এত খারাপ খারাপ মেডিসিনের পেশেন্ট গুলো আসতো। এমনও হয়েছে যে 2.3 হিমোগ্লোবিন নিয়ে রোগীটা ভর্তি হওয়ার আধা ঘন্টার মধ্যেই রোগীটা হাতের উপরে মরে গিয়েছে। আর আমি তখন চিন্তা করেছি যে না, আসলে আমাদের দেশে কিন্তু গাইনি অবসের ডাক্তাররা আছেন, আপনি কিন্তু পুরো বাংলাদেশ চালাচ্ছেন, কিন্তু মেডিসিনের মতো একটা ভাস্ট জায়গাতে আসলে মেয়েদেরকে লাগবে। এবং আপনি দেখেন এই রোগীগুলো আপনি অনারারি থেকেও কিন্তু শিখতে পারবেন, কিন্তু আপনি যখন এদেরকে সার্ভিস দিতে যাবেন তখন আপনি কি যাবেন সেই সুনামগঞ্জের একটি হাওড় এলাকায়
কিংবা সন্দ্বীপের মতো একটি জায়গায় আপনি প্র্যাকটিস করতে আপনি কিন্তু যাবেন। আপনি যখন পাশ করে যাবেন, আপনি ঢাকা কিংবা বড় বড় বিভাগীয় শহরগুলোতে আপনি চেম্বার করবেন কিংবা সেখানেই কোনো মেডিকেল কলেজে চেষ্টা করবেন চাকরির জন্য। আর যদি আপনার বিসিএস হয়ে যায় তাহলে কিন্তু আপনার সুযোগ আছে, আপনি উপজেলাতে যখন পোস্টিং হয় আপনি যে কোনো জায়গাতেই কিন্তু আপনি সার্ভিসটা দিতে পারবেন। এক্ষেত্রে মহিলাদের তো কিছু বাধ্যবাধকতা থাকে, সংসার, সেই সাথে অনেকেরই মেনে নিতে পারে না। কিন্তু আমি দেখেছি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে যে আপনি যদি রোগীর প্রতি কমিটেড হন এবং আপনার রোগীদের যদি আপনি একটু বোঝাতে পারেন যে আমার মেডিকেল নলেজটা আমি আপনার উপর কাজে লাগাতে চাই এবং তাতে আপনি বেনিফিটেড হবেন, তাহলে কিন্তু উপজেলাতেও আপনার একটা ভালো সুনাম তৈরি হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আমাদের দেশের লোকজন আসলে অল্পতেই কিন্তু সন্তুষ্টি হয়, আবার খুব অল্পতেই তারা রেগে যায়। তো এই ক্ষেত্রে ওদেরকে আসলে আমি দেখলাম যে হাত করা, যদি আমি বলি যে খুব সহজ একটা বিষয় মেডিসিনের মতো জায়গা থেকে, সেক্ষেত্রে অনেক মহিলা রোগী আপনি পাবেন। ছোট করে আরেকটি উদাহরণ দেই, আমার নিজের এলাকায়, নাম না বলি, সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানে বিকেলে চেম্বার হয়। বিশ্বাস করেন সেখানে ঢাকা ডেন্টাল কলেজের একজন প্রফেসর ম্যাডাম আসেন, উনার যত মহিলা রোগী আমার এলাকায় অন্য কোনো মহিলা মেডিসিনের, এমনকি ওই মেডিকেল কলেজ হাসপাতালের যারা প্রফেসর ম্যাডামরা আছেন তাদের কিন্তু এত রোগী হয় না। তো যখনই একজন মহিলা রোগী যাবেন যে আচ্ছা আমি কাকে দেখাবো, তখনই কিন্তু তাদের মাথায় স্ট্রাইক করবে যে আচ্ছা ঢাকা মেডিকেলের কোনো প্রফেসর আছেন কি, সরওয়ার্দির কোনো প্রফেসর আছেন কি, কিংবা কোনো মেডিকেল কলেজ হাসপাতালে কোনো প্রফেসর ম্যাডাম আছেন কি। একটা ভাস্ট এরিয়া আপনার জন্য এখানে ক্রিয়েট হচ্ছে। সেই সাথে আরো একটি বিষয় না বললেই না, মেডিসিনে কিন্তু প্রমোশনের ব্যাপারটা আপনাকে ঝুলে থাকতে হবে না। যদি আমি বলি ফারজানা ম্যাডাম যেহেতু গাইনিতে আছেন, ম্যাডাম একটু অফেন্স ফিল করতে পারেন যে গাইনিতে কিন্তু একটা জট লেগে গিয়েছে প্রমোশনের, সেদিক থেকে কিন্তু মেডিসিনে আপনি যদি ভালো করেন, আমরা জানি মেয়েরা খুব সিনসিয়ার হয়, বড়ের মতোই পড়ালেখায় সবাই খুব ভালো করে প্রথম থেকেই। তো যদি আপনি বিসিএস দিয়ে 3 বছর ট্রেনিং করে 1 বছর কোর্স কমপ্লিট করেন, এখন যেহেতু 5 বছর হয়েছে, সিনসিয়ার থাকলে আপনি পাস করে যাবেন এবং আল্লাহর রহমতে আপনার প্রমোশন কিন্তু মেডিসিনে কখনোই কোনো জটের মধ্যে যাবে না এবং খুব অল্প সময়ে আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন। তো যদি আমি সব মিলিয়ে চিন্তা করি, মেডিসিনে আমাদের ক্যারিয়ার করাটা, লম্বা সময়টা পার করা টাফ, কিন্তু আপনি যদি বিসিএস ক্যারিয়ার হয়ে পার করে ফেলেন তাহলে আপনার একটা আলাদা জায়গা হবে। এখনো আমার ডিপার্টমেন্টাল হেড একজন ম্যাডামের কথা বলেন যে আমাদের সরওয়ার্দিতে ছিলেন, এন্ডোক্রাইনোলজিস্ট, একজন মহিলা এন্ডোক্রাইনোলজিস্ট, প্রায় বলেন যে ডাক্তার তানিয়া থাকলে কত ভালো হতো। দেখেন, এটা আমি ওনার মুখ থেকে শুনি যে উনি ওনার সম্পর্কে বলেন। এখানেই হচ্ছে আসলে পাওয়া। একজন মেয়ে হিসেবে আমরা 5টি বছর এমবিবিএস অনেক কষ্ট করি এবং আমরা একটা চেষ্টা করি আমরা একটা ভালো একটা রেজাল্ট তৈরি করতে, প্রত্যেকটা মেয়ে চায়। সেই রেজাল্টের ধারাবাহিকতায় আপনি যদি বিসিএসটা শেষ করেন এবং তারপরে পোস্ট গ্রাজুয়েশনে আপনি গভর্নমেন্ট ভাবে আসেন, আমার মনে হয় পাশ করতে আপনার সময় লাগবে না এবং আপনার পরিচয়ে আপনি নিজেই মহিমান্বিত হয়ে উঠবেন। জুটি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য। এখন আপু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু বলে রাখি, আমাদের বেনজির আপু কিন্তু 34তম বিসিএস এ 5ম স্থান অধিকার করেছেন। আপু আপনি যে এত ভালো রেজাল্টের পিছনে কত ঘন্টা সময় দিয়েছেন আর কি, কত, আপনি কোনো রুটিন ফলো করে পড়েছিলেন নাকি কিভাবে পড়েছিলেন? আর দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে 2000 পদ, আমাদের কিন্তু দ্বিতীয় তৃতীয় পঞ্চম, আমি জানি যে এটা অবশ্যই একটা ক্রেডিট যোগ করবে, কিন্তু এটা কিন্তু আমার 2000-এর মধ্যে চান্স পেলেই হবে, আমরা কিন্তু প্রথমেই থাকতে হবে এমন কোনো কথা নেই। তো তাদের জন্য রুটিনটা কিভাবে ফলো করলে মেজরিটি অফ দ্য পিপলের জন্য, পার্সন টু পার্সন ভেরি করবেই, কিন্তু মেজরিটি অফ দ্য পিপলের জন্য কিভাবে কত ঘন্টা করে টাইম দিলে ভালো হয় বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে সে অনেক বছর আগের কথা, 2013-তে আমার ফাইনাল রিটেন দেওয়ার পর আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং রেজাল্ট হওয়ার আগে আমি প্রিলি দিয়েছি। তো সত্যি কথা বলতে আমি যখন বাসায় গেছি হঠাৎ করে আমি শুনলাম যে আর 21 দিনের মতো সময় আছে আমার প্রিলির। তো বুঝতে পারছেন যে ফাইনাল প্রফিল পড়া আসলে কেউ পড়ালেখার মুডে থাকে না। 5 বছর পরে আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, সবার সাথে মজা করছেন, রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন। তো এই সময় আসলে আমার বাসার লোকজন খুবই ডিটারমাইন্ড ছিল যে আমাকে বিসিএস হতেই হবে।
এবং তারাই আমাকে আসলে ইন্সপায়ার করেছে। প্রত্যেকেই আমার রুটিনটা আসলে আমি ফলো করেছি, আমি চেষ্টা করেছি প্রতিদিনই 21 দিনের মধ্যেই প্রিলির জন্য প্রতিদিনই অল্প অল্প করে সব টপিকস হাতে নিতে। বারবার যেটা সবাই বলছেন যে জেনারেল নলেজ, ব্যাপারটা হচ্ছে যে আমার পত্রিকা পড়ার এত অভ্যাস ছিল যে আমাকে একটা নাম দেওয়া হয়েছিল যে ও হচ্ছে পত্রিকার টাকা উঠিয়ে দেয়। সে এমন ভাবে পেপার পড়ে যে আমার মোটামুটি 10 টাকা উঠে যায় এরকম। তো আপনাকে একটু সবসময় আপডেট থাকতে হবে যদি আপনি একটু ভালো রেজাল্ট করতে চান। তো 2000 জনের মধ্যে থাকলেই হবে, এই কথাটা আমি আবারও একটু ডিফেন্স করতে চাই। সেটা হচ্ছে যেহেতু আমি মেডিসিনে আছি, এখানে আমার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে এখন কিন্তু নিয়ম হয়েছে 34 BCS এর আগে, খুব সম্ভবত 33 BCS এর পর থেকে, যে আপনার জ্যেষ্ঠতা, চাকরির জ্যেষ্ঠতা আপনার মেধাক্রম অনুযায়ী তৈরি হবে। তার মানে আমি যে 5ম হয়েছি, আমি কিন্তু প্রমোশনে এগিয়ে আছি। আমি যদি পাশ করে যাই, এবং আমার সিনিয়ররা ভালো বলতে পারবেন, ফারজানা ম্যাডাম ভালো বলতে পারবেন, আমি যদি পেপারস জমা দেই তাহলে আমার একই সাথে যদি আমার 15 নম্বর সিরিয়ালে বা 20 নম্বর সিরিয়ালে কিংবা 100 নম্বর সিরিয়ালে যে আছেন তার চেয়ে কিন্তু আমি আগে প্রমোশনটা পাবো। সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিসিনে থাকা অবস্থায় একটা অ্যাডভান্টেজ পাবেন, যে মেডিসিন এমনিতে খুব কম লোকজন আসে, পাশও খুব কম সংখ্যক মানুষ করে, এবং আলটিমেটলি কিন্তু আপনি প্রমোশনের দৌড়ে একটু এগিয়ে থাকবেন। সেই সাথে আমি যেটা বলবো যে ঘন্টা হিসাব আসলে আপনি এখন করতে পারবেন না, কারণ আমরা সবাই ব্যস্ত। বিসিএসটা আসলে আমরা শুরুই করি মোটামুটি ইন্টার্নশিপের সময় অথবা ইন্টার্নশিপের পর পর, যে সময়টাতে আসলে মেয়েদের লাইফে একটা বিশাল চেঞ্জ হয়। যারা বিয়ে করেনি তারা বিয়ে করে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের বেবি হয়। এটাই আসলে নিয়তি, এটাই হয়ে এসেছে সারা জীবন, আমি দেখে এসেছি। তো আপনার কাছে ঠিক করতে হবে যে আমি প্রতিদিনই মোটামুটি সব টপিকসই একবার করে দেখার চেষ্টা করবো, সেটা আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক। আপনি কিন্তু যদি আজকে চিন্তা করেন যে আমি আজকে শুধু বাংলা পড়বো, বাংলা দ্বিতীয় পত্র এই 1 সপ্তাহ পড়বো, পরের সপ্তাহ বাংলা প্রথম পত্র পড়বো, দেখবেন বাংলা প্রথম পত্র পড়তে যাবেন আপনার বাংলা দ্বিতীয় পত্র কিছুই মনে নেই। কিংবা আমি একদম নর্মাল উদাহরণ দিই, আপনি যখন জেনারেল নলেজ পড়তে যাবেন, সেটা যদি 1 সপ্তাহে টানা করে পরের সপ্তাহে অন্য কিছু পড়েন, 15 দিন পরে দিবেন আপনার কিছুই মনে নেই। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। এই জন্য আপনাকে দিনের শুরুতেই ভাগ করে নিতে হবে। আমি যেটা করেছি, আমি বরাবর একটু রুটিন ফলো করি, যে আমি সকালে ম্যাথটা করবো, কঠিন যেগুলো বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, এগুলো একটু পড়বো। বিকালবেলা ঘুমানোর টাইমটা আমি শর্ট করে ফেলেছিলাম, যে যেখানে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাচ্ছি সেখানে আমি 1 ঘন্টা রেস্ট নিব। এবং রাতের সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই ঘুমিয়ে গেলে কিন্তু মোটামুটি একটু এনভায়রনমেন্ট কাম হয়ে যায়, একটু শব্দ কম হলে পড়া মাথায় ঢুকে, তখনও চেষ্টা করবেন যে 1-2 ঘন্টা ওভারঅল একটু রিভিশন দিবেন। সেই সাথে যারা কোনো কোচিং কিংবা অনলাইনে এক্সাম ব্যাচে আছেন, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি আসলে এই সুযোগটা পাইনি ওই সময়ে, কারণ আমাকে প্রিলিও দিতে হয়েছে ইন্টারনেটের আগে, ইন্টারনেট সময় আমাকে এটা দিতে হয়েছে, আমি আসলে কোনো সুযোগই পাইনি। তো এই সময় হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন, যদি এক্সাম দিতে নাও পারেন, বইগুলো যদি কালেক্ট করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের বইগুলো, সেই বইগুলোতে কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে। চেষ্টা করবেন যে নিজের পরীক্ষাটা নিতে। আপনার প্রিপারেশন আপনি কিন্তু পরীক্ষার 7 দিন আগে টের পাবেন যে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে। সেই সাথে যদি আমি বলি যে ম্যাথ কিভাবে করবেন, সিফাত একবার বলে গিয়েছে যে ম্যাথটা একটু ভালো মতো দেখতে। আসলে এটা কথা সত্যি যে আপনাকে যদি আপনি কোনো শর্টকাট পেতে যাবেন না। একটা বই আমাকে এনে দিয়েছিল, আমার এখনো মনে পড়ে, যে শর্টকাট ওয়ে টু সলভ দ্য ম্যাথ প্রবলেম ইন বিসিএস। আমার মনে আছে আমি কোনো ম্যাথ ওখান থেকে মনে রাখতে পারিনি। তো দরকার পড়লে একটা খাতা বানাবেন, যেহেতু পরীক্ষাটা কিন্তু যেটা জুটিও বলছেন যে একবারই হবে স্পেশাল বিসিএস, টার্গেটটা আমাকে ফিক্স করে ফেলতে হবে যে আমাকে এখান থেকে উত্তীর্ণ হতে হবে। তো একটু যদি আমরা কষ্ট করি, আজকে থেকে শুরু করি কিংবা আগামীকাল থেকে শুরু করি, আর যেহেতু আমরা একটা বেসিকের উপরে দাঁড়িয়েই থাকি, 5 বছর পড়াশোনা করি, তারপর রেসিডেন্সি এফসিপিএস এর জন্য পড়াশোনা করছি, ইন্টার্ন পিরিয়ডে আমরা অনেক রুগী দেখছি। আমার মনে হয় যে খুব বেশি হলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে পড়ুন এবং ভাগ করে নিন যে টপিকস গুলো আমি সময় বেশি দিব, যেগুলোতে টপিকস ওয়াইজ কোয়েশ্চেন বেশি হয়, যেগুলোতে কম হয় সেগুলোতে একটু কম সময় দেব। তাহলেই আমার মনে হয় খুব সহজেই পার হওয়া যাবে। ধন্যবাদ জুটি।
ধন্যবাদ আপু। আসলে প্রমোশনের বিষয়টি আমার আসলে জানা ছিল না। আর আমরা ছোটরা যখন একটা বিশেষ পরীক্ষা অ্যাপিয়ার করি তখন আসলে আমাদের মাথায় প্রমোশনের জিনিসটি থাকে না। আমরা মনে করি যে কোনোভাবে আমরা চান্স পেয়ে গেলেই হলো, মানে এই স্টেজে আমাদের কাছে মনে হয় বিজনেস একটা স্বপ্নের মতো, এবং হয়ে গেলেই আমরা খুশি। কিন্তু আপুর কাছ থেকে জেনে খুব ভালো লাগছে যে এই জিনিসটিও আসলে ভবিষ্যতে কাজ করবে, যেটা আমাদের আসলে জানা ছিল না। আপুকে ধন্যবাদ। এরপরে আমরা প্রশ্ন করতে চাই আমাদের বিথি আপুর কাছে। বিথি আপুর কাছে জানতে চাবো যে, বিথি আপু। হ্যালো। জি আপু। শুনতে পাচ্ছি। জি আপু। আপু আপনার কাছে জানতে চাবো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বয়সটা শেষের দিকে। আমরা জানি যে ডক্টরদের জন্য নির্ধারিত বয়স এবং হচ্ছে 32 বছর। তো অনেকেই আছেন যারা হয়তো কখনো বিসিএস দেওয়ার কথা চিন্তাও করেননি। বিভিন্ন কারণ প্রতি জেনারেল বিসিএস এটা আসলে আমি মনে করি খুবই টাফ একটা বিষয়, যে 200-250-এর মধ্যে নিজের থাকা এটা নিঃসন্দেহে খুবই টাফ একটি বিষয়। এরপরে এই জন্য অনেকেই দেখা যায় যে এই প্রতিযোগিতায় নামতে চান না, যে হবে না বা এরকম একটা ভয় সবার মধ্যে কাজ করে। হয়তোবা পরীক্ষা নামতে তার হলেও যেতে পারে, কিন্তু ভয়ে অনেকে আগাতে চান না। তারপরে যখন 39 বিসিএসটা আসলো, সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডক্টর যখন নিয়ে নিল, তো সেখানেও যখন তার চান্স হয়নি, মোটামুটি সে কিন্তু এখন খুবই ভেঙে পড়ছেন। যে মোটামুটি 7,000 ডাক্তারের 6,500 কিংবা 7,000, ফিগারটা আমি জানি না। তো এরকম ডাক্তারের মধ্যেও যখন আমার বিসিএস হয়নি, সেখানে আমার কখনোই কিছু হবে না। এখন লাস্টে এই স্পেশাল বিসিএস যেখানে আবার 2,000 ডাক্তার নেওয়া হবে, তার জন্য বলতে গেলে একটা মানে খড়কুটা, মানে পানির মধ্যে খড়কুটা দেওয়ার মতো। তারপর যারা হচ্ছে শেষ, যাদের বয়স মানে এই বিসিএসটাই শেষ, মানে এসপার ওসপার অবস্থা আর কি। তো আপু তাদের জন্য যদি আপনি কিছু বলতেন যে তারা এই বিসিএসটাকে কিভাবে নিবে বা তাদের প্রিপারেশন নেওয়া উচিত। ধন্যবাদ। আহ, আমি আমার জুনিয়র সব কলিগদের কথা শুনছিলাম, সবাই সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আসলে এখন যে আমাকে যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে একদম লাস্ট জার্নিটাই লাস্ট স্কোপ, তার জন্য আসলে কিভাবে সে প্রিপারেশনটা নিবে। প্রথম কথা, যেহেতু একটা স্পেশাল বিসিএস এর সার্কুলেশন রয়েছে, আমি বলবো প্রথমে আপনাকে বিসিএস হতেই হবে এই ডিটারমিনেশন থাকতে হবে। আমি মনে করি মেলদের চেয়েও ফিমেল ডক্টররা অনেক বেশি মেধাবী। তার কারণ মেল ডক্টররা কিন্তু ফ্যামিলি সামলায় না, বাচ্চা সামলায় না। মেল ডক্টররা কিন্তু বাচ্চার অসুখ হলে তার অফিস থেকে ছুটি নিতে হয় না, পরিদর্শন ছুটি নিতে হয়। একটা ফিমেল ডক্টর তার বাচ্চা দেখে, ফ্যামিলি সামলায়, পড়াশোনা করে, চাকরি করে, সবকিছু করে কিন্তু সে তার ক্যারিয়ারটা গুছিয়ে নিতে। তো এই সময়টা এটা আসলে একটা, আপনি যদি বলেন আমি বলবো একটা ইমার্জেন্সি টাইম ফর ইউর ক্যারিয়ার। কোনো সময় যদি চলে যায়, সেটাকে যদি কাজে না লাগানো যায়, তাহলে সেটা কিন্তু আর ফিরে আসবে না। যেহেতু একটা স্পেশাল বিসিএস সার্কুলেশন হয়েছে, নর্মালি দেখা যায় আমি যেমন 29 বিসিএস, আমার বিসিএস এ টোটাল ক্যান্ডিডেট ছিল 129 জন। ঠিক এরকম করেই অল্প অল্প সার্কুলেশন থাকে, 200-250। তো 33-তে একটা হিউজ পরিমাণ ডক্টর কোয়ালিফাই করেছে অথবা রিক্রুট হয়েছে। 39-এ সেটা হয়েছে আবার 42। এই এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কাজে আপনি কিভাবে লাগাবেন, এবং যারা একদম লাস্ট ইয়ারে চলে এসেছেন, এটা হয়তো তার লাস্ট বিসিএস, তার জন্য আসলে কিভাবে নিতে হবে। প্রথম কথা, আপনার মানসিক দৃঢ়তা যদি থাকে তাহলে আপনার কাছে কোনো কিছু অসাধ্য না। আপনাকে প্রথমে ডিটারমাইন হতে হবে যে আমি পারবো, আমি ইনশাল্লাহ পারবো, আমার না পারার কিছু নাই। কারণ যে মেডিকেলের মতো কঠিন 3টা পথ পাশ করে এসেছে, তার জন্য বিসিএস কিছুই না, শুধুমাত্র একটা প্ল্যান ওয়েতে চলা এবং একটা ডিটারমিনেশন। তো প্ল্যান ওয়েতে আমি আসলে কিভাবে চলবো, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে অথবা হয়তো প্রিপারেশন আছে, সেই বিসিএস হচ্ছে না, তার কারণ হতে পারে আমার প্রিপারেশনটা অ্যাডিকুয়েট হয় না। তাহলে আমাকে এমন কোনো ইনস্টিটিউশন অথবা এমন কারো হেল্প নিতে হবে যে আমাকে এই জায়গাটা দেখিয়ে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনারা অনলাইনে জেনেসিসে আমরা যে প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, সেখানে আমি যতটুকু জেনেছি অনলাইনে জেনেসিসের এবিসিএস এর কোর্সগুলা চালু করা হয়েছে।
অনলাইনে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা স্টুডেন্টকেই প্রত্যেকটা ক্লাসের উপর, যে মেডিকেল টপিক্সের উপর 27টা ক্লাস আর 30 জেনারেল নলেজ, এটা হয়তো প্রয়োজন অনুসারে বাড়ানো হবে। এটা ভিডিও করে রেকর্ডিং করে আপনাদের নিজের লিঙ্কে দেওয়া থাকবে এবং আপনাদের টোটাল পরীক্ষা হওয়া পর্যন্ত সেটা কিন্তু আপনাদের কাছে একটা সেভ থাকবে। তো এই প্ল্যাটফর্মটা আপনার এই স্কোপটা আপনারা দিতে পারেন। সেকেন্ড, ওয়াই জেনেসিস। জেনেসিস ছাড়াও তো আসলে আরো অনেক কোচিং আছে বিসিএস এর। জেনেসিস এর এই কারণে জেনেসিস এর আসলে 39 বিসিএস এ হিউজ, টোটাল 7,500 ডক্টরের মধ্যে জেনেসিস থেকেই প্রায় যারা জেনেসিসের সাথে যুক্ত ছিল 3,500 স্টুডেন্ট এখানে গেছে। তো এখানে আসলে যেটা হবে যে আপনার প্রবলেমটা কি সেটা আপনি অন্য স্টুডেন্টদের সাথে, যেহেতু টোটাল আপনার অধিকাংশ ডক্টররা ক্লাস নেবেন, প্লাস যারা ক্লাস নেবেন তারা গত 8 থেকে 10 বছর ধরে বিসিএস এর ক্লাসগুলো নিয়ে থাকেন, সেই টিচাররা কিন্তু ক্লাস নিয়ে থাকেন। আপনাকে এখন হয়তো আপনাদেরকে প্রত্যেকটা টপিকস গুলো পিডিএফ আকারে দেওয়া হবে, পরে যখন পরীক্ষার সার্কুলেশন দেওয়া হবে তখন হার্ড কপি গুলো দেওয়া হবে। তো আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি অনলাইনের একটা বিশাল সুবিধা, আপনি চাইলেই আমাদের আজকের এই ডিসকাশনটা কিন্তু রেকর্ডিং করে শুনতে পারবেন, কিন্তু সেটা ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড করতেন, যে এটা ইনস্ট্যান্ট শুনলেন, কিছু আপনার মনে থাকলো, কিছু থাকলো না, কিন্তু অনলাইনে যে রেকর্ডিংটা আপনার কাছে থাকবে, সেই রেকর্ডিংটা কিন্তু আপনার টোটাল, আপনি হয়তো কোনো জবে আছেন অথবা অন্য কোনো কারণে ক্লাসটা মিস করেছেন, আপনি কিন্তু আপনার অ্যাভেলেবল টাইমে সেটা শুনে নিতে পারবেন। আর হতাশ হওয়ার কিছু নাই। আমি যেটা বলবো, স্পেশালের জন্য আপনাকে স্পেশাল ভাবে প্রিপেয়ার হতে হবে। স্পেশাল ভাবে প্রিপেয়ার হতে হলে আসলে কি কি করতে হবে? প্রথম কথা হবে যে আমি আসলে আমরা সবাই নিউক্লিয়াস ঠিক আছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, আমার পলিসি আসলে একটু অন্যরকম। সেটা হচ্ছে যেহেতু আমার টাইম সামনে একটা স্কোপ সুযোগ আছে, সেখানে আমি মনে করি আমি সবসময় বলি, সেটা হচ্ছে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন আগেই ওটা করেছি, সেটা হচ্ছে দরজা বন্ধ পলিসি। দরজা বন্ধ পলিসিটা আসলে সেটা হচ্ছে আপনার লাইফ থেকে এসেনশিয়াল জিনিসটুকু ছাড়া, মানে ধরেন যদি এরকম হয় যে আপনার বাচ্চা আছে, আপনি বাচ্চাকেই শুধু টাইম দিলেন, আর লাইফে যে 2টা পার্ট থাকে, মা বাবা যদি থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকেন তারা অসুস্থ, শুধু তাদেরকেই টাইম দিবেন, বাকি সময়টা আপনাকে কিন্তু কার্টেল করে দিতে হবে, একদমই ছেটে ফেলতে হবে। কারণ আপনি যদি ধরেন 6 মাস আপনার অনেক ফ্রেন্ড সার্কেল বলেন, রিলেটিভ বলেন, তাদের বাসায় বেড়াতে না যান অথবা তাদেরকে এন্টারটেইন না করেন, পৃথিবীতে এমন কোনো কিছুই হবে না। কিন্তু যে জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন সেটা হচ্ছে আপনি বিসিএস অ্যাচিভ করতে পারবেন, আপনার টার্গেটটা ফুলফিল করতে পারবেন। তার মানে এটাতে আমি আসলে বোঝাতে চাচ্ছি আপনাকে প্রচন্ড পরিমাণে সিরিয়াস হতে হবে। সেটা আপনি যদি, হ্যাঁ আপনি আপনার ক্যাপাসিটি জানেন যে কেউ 5 ঘন্টা পড়লে হয়, কেউ 10 ঘন্টা পড়লে হয়, তো যার 5 ঘন্টা পড়লে হয় সে যদি 10 ঘন্টা পড়তে পারে, তাহলে তার জন্য যেটা হবে, তার জন্য একদম শিওর হয়ে যাবে আপনি চান্স পাবেন। এরপরে তো আসলে ভাগ্যের একটা ব্যাপার আছে, তো সেটা তো আল্লাহর কাছেই চাইতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে আপনাকে কিছু পলিসি মেনটেন করতে হবে, আপনাকে কারো কোনো হেল্প নিতে হবে। যেমন ধরেন সে অনেকে এরকম আছে যে তার হয়তো যেহেতু গভর্নমেন্ট জব নাই, বিজনেস নাই, তাকে হয়তো কোনো ক্লিনিকে বা প্রাইভেটে কোথাও প্র্যাকটিস করতে হচ্ছে বা চাকরি করতে হচ্ছে। আপনি অ্যাটলিস্ট এই যে সামনের যে সময়টুকু 6 মান্থ বলেন বা 1 ইয়ার বলেন, আপনি এই সময়টুকু আপনি সাপোর্টিভ হবেন, মানে আপনার ওই জবটা আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, আমি এই টোটাল টাইমটা আমি আমার বিসিএস এর জন্য কাজে লাগাবো। কারণ আপনি যখন একবার বিসিএস হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রাইভেট চাকরির কথাটা মাথা থেকে একদমই চলেই যাবে। থার্ড হচ্ছে যে যদি এমন হয় যে আপনার হাজবেন্ড উনি কোয়ালিফাই করে গেছেন অথবা উনি অন্য প্রফেশনে আছেন, সেই স্ট্যাটাস তার কাছেও আপনাকে এই মানে হেল্পটা চেক করতে হবে বা তাকে বোঝাতে হবে, এটা আসলে আপনাকেই বোঝাতে হবে যে আমাকে একটু টাইম দিতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। ঠিক এভাবে আসলে নিজের লাইফের অ্যারেঞ্জমেন্ট কিন্তু নিজে করতে হবে। টার্গেট আপনার ফুলফিল আপনাকেই করতে হবে। সবাই আপনার কাছে বলবে যে আপনার কাছে সে গল্প করবে, হ্যাঁ ও তার মেয়ে একটু বিসিএস হয়েছে, ওই ডক্টরের বিসিএস হয়েছে, কিন্তু আপনাকে এনভায়রনমেন্টটা সবাই কিন্তু ক্রিয়েট করে দিতে পারে না, এনভায়রনমেন্টটা ক্রিয়েট কিন্তু আপনাকেই করে নিতে হয়। আমি এই কথাটা কেন বলছি মানে আসলে আপনাদের স্টেজে আজ থেকে 10 বছর আগে আমি ছিলাম, এই জন্য আমি বলছি যে ওই সময়ের বুদ্ধি আর এখনকার ম্যাচুরিটিটা অনেকটা
অনেকটা ডিফারেন্ট। তো আপনি এই জিনিসগুলো যদি একটু ছেড়ে দিতে পারেন, 6 মাস না হয় আপনি একটু কষ্ট করলেন, ফাইন্যান্সিয়াল একটু কষ্ট করলেন, বাট তারপরে আপনি আপনার টোটাল পড়াশোনাটা আপনি বিসিএস এ পড়াশোনাটা গুরুত্ব দিবেন। কারণ এটা হয়ে যাওয়ার পরে আপনার লাইফটা পুরো দুইটা ডিফারেন্ট জায়গায় চলে যাবে। তো এইভাবে জন্য তাহলে কি করতে হবে আমাকে, এটা তো আমি আমার ফ্যামিলির কথাটা বললাম। একাডেমিক্যালি আসলে আমাকে কি করতে হবে? একাডেমিক্যালি নিজে নিজে পড়ে যেহেতু আমি ভয় নাই, আমি একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সেখান থেকে উঠে আসার জন্য আমার সাজেশন হচ্ছে যে আপনি কোনো কোচ নিয়ে, যেটা জেনেসিস অনলাইনে, সেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার জন্য খুবই সহজ। আপনি এই হেল্পটা নিতে পারেন। এখানে যে এক্সামিনেশন গুলো হবে সেই এক্সাম গুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারেন। এটাতে থাকলে যেটা হবে, আপনার একটা আর্টস থাকবে, আপনার একটা রুটিন থাকবে যে হ্যাঁ আজকে আমাকে এতটুকু পড়া করতে হবে, পড়ে কমপ্লিট করে আমাকে পরীক্ষাটা দিতে হবে। এই বাংলাদেশের ম্যাপ কোথায়, নদ নদী প্রণালী, এগুলা মুখস্থ করা, সাহিত্য মুখস্থ করা সবকিছু ঠিকঠাক আছে। কোচিং এ যেটা হয়, মানে এটা আমি কোচিং এর পক্ষে মানে এই সময়টুকুর জন্য সেটা হচ্ছে আপনাকে আসলে অনেকগুলো ওয়ে দেখিয়ে দেওয়া হয় যে আপনি কিভাবে অল্প সময়ে ভালো রেজাল্ট আসলে করতে পারেন। কারণ এখানে আমাদের সিফাত তো মানে খুব অল্প সময়ে বিসিএস কোয়ালিফাই, যদি অল্প সময়ে ওরা বিসিএস কোয়ালিফাই ইন্টার্ন কমপ্লিট করেই হয়তো ওরা করে ফেলতে পেরেছে, মানে অনেক ডক্টর। তো আপনি হয়তো পারেননি, তার মানে এই না যে আপনার লাইফ আর কখনোই হবে না। আরেকটা ছোট্ট কথা বলি, আমাদের বেনজি ও লাস্টলি যে কথাটা বলেছে যে ও মেডিসিনের ক্যারিয়ার, সেটা হচ্ছে যে বিসিএস কেন আগে হতে হবে। আপনি ধরেন প্রায়োরিটিটা দিলেন যে বিসিএস না, আমি আগে পোস্ট গ্রাজুয়েশনটা করে ফেলি। পোস্ট গ্রাজুয়েশন করে ফেলার পরে দেখেন আপনার যদি এমন হয় যে আপনার 2-3টা বিসিএস মানে পরে হচ্ছে, বাট আপনার কোনো ফ্রেন্ড তার 42 বিসিএস হয়ে গেল, তার পোস্ট গ্রাজুয়েশন যেদিন হয়ে যাবে সে কিন্তু আপনার চেয়ে সিনিয়র হয়ে যাবে, তার মানে সে কিন্তু আপনার চেয়ে প্রমোশন পেয়ে যাবে। তার মানে এখানে এই যে ক্যারিয়ারের দিক থেকেও বিসিএসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যারা বারবার পরীক্ষা দিয়েও হচ্ছে না, তাদের জন্য লাস্ট চান্স। তো লাস্ট চান্সটা ঠিক ওভাবেই নিতে হবে, প্রচন্ড গুরুত্ব সহকারে নিতে হবে, একটা রুটিন স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই মানে সফলতা পাবো। আপনার সাথে আমিও আসলে খুবই ভালো লেগেছে যে আসলে অনেক মানে হিরোইন বা ওয়ারিয়র যাদেরকে যাই হোক না কেন, আমরা হয়তো টিভি পর্দায় দেখি, কিন্তু আমার কাছে মনে হয় যে যেই নারী চিকিৎসক একই সাথে তার ক্যারিয়ার এবং সাথে বাচ্চা সংসার সামলে মানে এই মানুষ মানব সেবায় নিজেকে নিয়োজিত আছে, সে হচ্ছে রিয়েল লাইফ হিরোইন বা রিয়েল লাইফ ওয়ারিয়র। থ্যাংক ইউ আপু। এরপর চলে যাবো আমরা আবার আমাদের সিফাতের কাছে। সিফাত, ডক্টর মুতাজ, হ্যাঁ জ্যোতি, শুনতে পাচ্ছি। সিফাত, এতক্ষণ ধরে আমরা শুধু টিচার্সের শুনলাম, এই সুবিধা ওই সুবিধা এরকম কিছু শুনলাম, বাট আমরা জানি ডিসঅ্যাডভান্টেজ। এবং এখন আমি এটাই যে এই যে বিসিএস জবের কি কি চ্যালেঞ্জ তুমি ফেস করেছো এবং কিভাবে সেগুলো করেছো। ধন্যবাদ জ্যোতি, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছে। কারণ আমরা জানি যে বিসিএস আমরা কেন দিব আর কেন দিব না, এই নিয়ে কিন্তু সবসময় একটা ডিলেমা থাকে। অনেকের এক এক ধরনের প্ল্যান থাকে, হয়তো দেশের বাইরে চলে যাওয়ার, কারো থাকে যে দেশেই থাকবে কিন্তু কর্পোরেট জব করবে বা নিজের মতো করে প্র্যাকটিস করবে, আবার কেউ কেউ থাকে যে বিসিএস করবে সাথে পোস্ট গ্রাজুয়েশনও কন্টিনিউ করবে। তো আমার মনে হয় আমার নিজস্ব মতামত হচ্ছে যদি কেউ দেশেই থাকতে চান সেক্ষেত্রে আপুরা অত্যন্ত চমৎকার ভাবে এগুলো বর্ণনা করছেন যে সেক্ষেত্রে বিসিএসটা কেন জরুরি। কিন্তু এখন বিসিএস আমি যখন জয়েন করলাম, বাংলাদেশ সিভিল সার্ভিসে যখন আসবো, আমার মনে হয় যে আমাদের কি কি এখনো শর্টকামিংস আছে বা সেই জিনিসগুলো আমার পূর্ণ ধারণা নিয়েই এখানে জয়েন করা দরকার। কারণ আমি একটা আশা নিয়ে এত কষ্ট করে বিসিএস এ কোয়ালিফাই হওয়ার পরে যখন এই কঠিন সত্যগুলোর মুখোমুখি হই, তখন কিন্তু আসলে খুব হতাশ হয়ে যাই আমরা। তো আমার মনে হয় মোটামুটি যদি একটা অরিয়েন্টেশন আমাদের থাকে যে না এই আমাদের এখনো অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, ধারণা নিয়ে আমরা এই চাকরিটাতে জয়েন করতে পারি। তো এবার যেটা যে চ্যালেঞ্জটা থাকে যে
যেহেতু এটা পেরিফেরিতে আমাদের পোস্টিংটা 2 বছরের জন্য থাকে, কেউ আমরা হয়তো কোর্স থেকে আসি, কেউ পরিবার ছেড়ে আসি, মানে তো সব মনে হয় যে আমাদের একটা কমন সারাউন্ডিংস ছেড়ে আমাকে নতুন পরিবেশে এসে 2 বছর থাকা। এবং যেহেতু এটা একটি সাধারণত রিমোট এরিয়া হয়, কারণ অনেকেরই থাকে যে কিছুটা আরবান বেস হচ্ছে বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু থাকে, তো হয়তো খাপ খাওয়ানো এটা প্রথমে অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু নিঃসন্দেহে সময়ের সাথে সাথে কলিগরা যখন অনেক সাপোর্টিভ থাকে আর আমাদের আশপাশ যখন অনেক সাপোর্টিভ থাকে, এই সমস্যাটা কেটে যায়। কিন্তু সর্বপ্রথম আমার মনে হয়েছে যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে আমাদের ফ্যামিলি ছেড়ে এসে মানে মানসিক ভাবে এই সমস্যাটা কাটিয়ে উঠতে কিছুটা সময় চলে যায়। আর যে ব্যাপারটা আমরা সবসময় শুনি যে সিকিউরিটির ব্যাপারটা, বিশেষ করে আমরা যারা ফিমেল ডাক্তার আছি, এখনো কিন্তু সিকিউরিটি আমরা বলবো যে সেইভাবে প্রোভাইড করা হয়তো সম্ভব হয়নি অনেক জায়গায়। এই সমস্যাটা আমাদের স্বাস্থ্য খাতের সব ধরনের পর্যায়গুলোতেই রয়েছে। তবু আমরা জানি যে আমরা যখন মেডিকেল কলেজগুলোতে ইন্টার্নশিপ করি, সেই মুহূর্ত থেকে আমরা অনেকভাবে এগুলোতে অরিয়েন্টেড হতে থাকি। এই সম্পর্কে আমরা স্যার ম্যাডামদের কাছে যে কিভাবে আসলে এই যে একটা সমস্যা থাকে যে লোকাল অনেক পলিটিক্যালি অন্য যারা থাকে তারা সবসময় একটা দৌরাত্ম দেখাতে চায়, যেটা একজন ডাক্তার হয়ে বা একজন ক্যাডার অফিসার হয়ে অনেক সময় মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায় এবং অনেক বেশি আত্মসম্মান বোধে লাগে। এই জিনিসগুলো ডাক্তাররা অনেক বেশি আগে অপ্রেস ছিল, কিন্তু যেহেতু সময়গুলো চেঞ্জ হচ্ছে এবং আমরা জানি যে 39 BCS এ অনেকজন জয়েন করেছেন এবং সবাই খুবই ডাইনামিক এবং নতুন যারাই আসছে এই ব্যাপারটার জন্য অনেক বেশি একতাবদ্ধ হয়ে এগুলো এখন অনেক প্রতিবাদ হচ্ছে এই ব্যাপারগুলোতে। তো নিঃসন্দেহে এই সময় এই জিনিসগুলো চেঞ্জ হবে। আর এখন আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন, ইউএচএফপিও, আরএমও, এনারাও খুব সাপোর্টিভ থাকেন। তো মোটামুটি এই জিনিসগুলো অনেকখানি চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো নারীদের বা ফিমেল ডাক্তারদের যেই আমাদের সিকিউরিটি ব্যাপারটা বা থাকার ব্যাপারটা, এগুলো নিয়ে কিছু সমস্যা তো রয়েছে। আর যেটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করি ডাক্তাররা, দুটো ক্ষেত্র আমাদের জন্য থাকে। কেউ প্রশাসনিক ক্ষেত্রে যেতে পারে, কেউ পড়াশোনাটা কন্টিনিউ করে পরবর্তীতে মেডিকেল গুলোতে কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর এই ধরনের লেভেলে যেতে পারে। ক্ষেত্র হচ্ছে বিসিএস। কিন্তু এই কাজগুলো করেন যে আমি মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিছু জিনিস চোখে মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এখন অনেক ভঙ্গুর অবস্থায় আছে এবং অনেক কিছু কম্প্রোমাইজ করার প্রয়োজন হচ্ছে, বা আমাদের যথেষ্ট লোকবল না থাকার জন্য ডাক্তারদের উপর অনেক কিছু ব্লেম চলে আসছে, যেগুলো নিঃসন্দেহে ডাক্তারদের জন্য না, ম্যানেজমেন্টের জন্য। হয়তো একটা 50 বেডের হাসপাতাল চলছে 31 বেডের জনবল দিয়ে। তো এই জিনিসগুলো ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, সেই দায়ভারগুলো কোনো না কোনো ভাবে আমাদের উপর এসে পড়ছে। সেই জন্য আমাদের সম্পর্কে যে নেগেটিভ ধারণাগুলো এগুলো মানুষের মনে তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যারা আছেন ওনারাও কাজ করার চেষ্টা করছেন। আর পড়াশোনার ব্যাপারে যারা সরকারি চাকরি থেকে হয়তো পোস্ট গ্রাজুয়েশন করার চিন্তা করেন, তো তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে যে 2 বছর যেহেতু আমার পোস্টিং পেরিফেরিতে চলে আসি, এই সময়টাতে আমরা কিছুটা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তো এই সময় ফ্লোতে থাকা এটা একটা কঠিন ব্যাপার আসলে। যতই আমরা বলি, যেহেতু চেম্বার প্র্যাকটিসে চলে আসছে অনেকে, বা অনেকে হচ্ছে নিয়মিত করে পারে না, তো এখানে একটা গ্যাপ পড়ে যাওয়ার সম্ভাবনা। আমি তাদের ক্ষেত্রে করতে চান যারা কোর্সে আছেন তারপর সময়টাকে কাজে লাগাতে পারে, যদি একটা প্ল্যান করে নেওয়া যেতে পারে, অনলাইন এক্সাম গুলো দেওয়া যেতে পারে, তাহলে 2 বছর পরেই হচ্ছে তারা সেই এক্সাম গুলো কোয়ালিফাই করে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চলে যেতে পারে। তো এটাও একটা চ্যালেঞ্জ থাকে যে এই 2 বছর সময়টাতে কিভাবে করে পড়াশোনাটা এগিয়ে নেওয়া যায়, এটা একটা ব্যাপার। আর হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন সরকারি চাকরিতে এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ গুলো ফেস করছি, আমার সিনিয়র অনেক আপুরা আছেন, তারা হয়তো আরো ভালো করে বলতে পারবেন, বিশেষ করে যাদের ফ্যামিলি হয়ে গিয়েছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, এটাও নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয়। তো এই জুটি আমার মনে হয় যে এই ছিল আমার হচ্ছে মানে
ধারণা আর কি। ধন্যবাদ সিফাতকে, প্রতিটি চ্যালেঞ্জকে সে এত সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে এবং প্রতিটি জিনিসই সে আমাদের সামনে ব্যাখ্যা করেছে। আশা করি যে এগুলো সবকিছুই আমাদের জন্য খুব বেশি সাহায্য করবে, কারণ যে কোনো কিছুর আমরা শুধু একটা সাইড দেখে হবে না। আমরা এখন আজকে বিজনেস সামনে আছি বলে এর ভালো সাইডটি জানবো, বাট আসার পর দেখা গেল যে আমি ম্যাচ করতে পারতেছি না। তাই আমার কাছে মনে হয় যে আগে থেকেই যদি আমরা চ্যালেঞ্জ করতে পারি, তাহলে সেগুলো আমাদের জন্য খুব বেশি মানে বা এই ধরনের একটা মানসিকতা যে আগে বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে, যেহেতু বাংলাদেশের সিভিল সার্ভিস, বা এই জন্য আমাকে হচ্ছে যে কোনো সময় যে কোনো অর্ডার দেওয়া হয়ে যেতে পারে। এবং বিভিন্ন জিনিস যেমন আমাদের অনেক সময় আবাসিক সিফাত এখন আবাসিক মেডিকেল ডক্টর হিসেবে আছেন, কিংবা আমাদের যেমন রেপ কেসের ভিকটিম এক্সামিনেশন এগুলো করা লাগতে পারে, পোস্টমর্টেমের কাজ করা লাগতে পারে, যদিও মেয়েদের অতটা করতে হয় না। তারপরে আমাদের নাইট ডিউটি করতে পারে লাগে। এই জিনিসগুলো কিন্তু মেনেই আমাদের বিজনেসে আসতে হবে। একবার চাকরিতে চলে আসলাম, তখন আমাদের মনে হচ্ছে, না আমরা এগুলো করতে পারবো না। তাহলে কিন্তু মানে যেহেতু আমরা একজন মানে সিভিল সার্ভিসের একজন ক্যাডার হয়ে যাচ্ছি, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই আমাদের সামনে আগানো উচিত। এবং সিফাত যেটা বললো যে এখন যেসব ডাক্তাররা আসছেন এবং পরবর্তীতে যারা আসবেন তারা অনেক বেশি ডায়নামিক, এবং আমরা আশা করি তারা এগুলো সবকিছু জেনেই আসবে। ধন্যবাদ সিফাতকে। এরপরে চলে যাব সারদ আপুর কাছে। যেহেতু এই প্রসঙ্গটি চলে এসেছে যে হচ্ছে যেহেতু সিভিল সার্ভিসে আমরা একজন অংশ হতে যাচ্ছি এবং হচ্ছে আমাদের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। আর যখন সারদ আপুর সাথে কথা বলছিলাম, তার সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে আপু আপনার ফার্স্ট পোস্টিং কোথায় ছিল। আপু আমাকে বললো যে রাজৌরি উপজেলা হেলথ কমপ্লেক্স নামে একটি হেলথ কমপ্লেক্সের নাম, এবং সেটি হচ্ছে মাদারীপুরে। আমি নিজেও ফার্স্ট নামটা বুঝতে পারিনি। আপু আমাকে বললো যে আপনার লাইফে পোস্টিং করার পরে আপু প্রথম এই নামটি জানতে পারবো যে প্রথম নামটি শুনতে পরে সারদ আপুর মানে অনুভূতি কিরকম ছিল। সারদ আপু। সারদ শুনতে পাচ্ছেন? আপু মনে হয় নেই, নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে হয়তো আমরা পাচ্ছি না। তাহলে এই মুহূর্তে আমরা চলে যাই আমাদের উর্মিত আপুর কাছে। আপু আবার ফিরে আসি, আমরা আপুর কাছে চলে যাব। উর্মিত আপুর কাছে আমি জানতে চাই যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা একদম ফ্রেশার, আমরা জানি ফাইনাল ফর্ম পাশ করলেই সে বিসিএস দেওয়ার জন্য এলিজিবল হয়ে যায়। এরপরে ইন্টার্নি শেষ করলে তারপর সে চাকরিতে জয়েন করবে। এখন যখন সে চাকরিতে জয়েন করবে তখন তার পিএমডি লাগে, ইন্টার্নশিপ শেষ না করলে পাওয়া যায় না। আপুকে জানতে চাচ্ছিলাম যে এবার যে 42nd আসতেছে, অনেকেই এরকম বলতেছেন যে এটা নিয়ে মানে খুব দ্রুত মানে তর টাইমে এটা নিয়োগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা আছে, যারা মার্চে ইন্টার্নশিপ শুরু করেছে, কিংবা আরো অনেকেই আছে যারা তারা 6 মাস পর ইন্টার্নশিপ শুরু করবে, তো তারা হচ্ছে মানে যদি হঠাৎ করে নিয়োগ পেয়ে যায়, তাহলে তারা কিভাবে শেষ করবে বা তারা কিছু। ধন্যবাদ জ্যোতি। এটা একটা খুবই মানে টাইম ডিমান্ডিং প্রশ্ন। এই প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। এখন এটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে, অনেক কন্ট্রোভার্সি আছে যেটাকে বলে আসলে। তবে আমার যেটা মনে হয় যে যেহেতু আমাদেরকে মানে নতুন ডক্টরের কথা বলছি, যারা আর কি পরীক্ষা দিচ্ছেন ক্যান্ডিডেট, তারা যেহেতু সুযোগ পাচ্ছেন তো সুযোগটা নেওয়া উচিত। আমার কথা হচ্ছে যে আমাকে যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে সুযোগ দিচ্ছে পরীক্ষা দেবার, ফর্ম ফিল আপ করার এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, তো আমি সেই সুযোগটা কেন নিব না? আমি পরীক্ষা দিব, আমার যতটুকু সাধ্য সেই সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। আর নিয়োগের ব্যাপারটাতে যেহেতু কন্ট্রোভার্সি আছে এবং এটা টাইম টু টাইম ভ্যারি করতে পারে, কি ডিসিশন হয়, কিভাবে কি নিয়োগ প্রাপ্ত হয়, এটা তো আমরা জানি যে প্রতি বছর নতুন নতুন বিজ্ঞপ্তি আসছে, প্রজ্ঞাপন আসছে, চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের 37-এ বলা হয়েছিল যে উপজেলা লেভেলে 2 বছর থাকতে হবে, এবং তার আগের বিসিএস মানে 36-এ যখন নিয়োগ হয় সেটাতে বলা হয়েছিল 3 বছর থাকতে হবে। মানে এটা তো ফিক্সড কিছু না, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়। আবার পরবর্তী দেখা যাচ্ছে ওরা প্রতিবাদ করেছে, সেটা আবার ক্যান্সেলও হয়েছে, এরকমও হয়েছে। সো আমার মনে হয় যে যেহেতু সুযোগ পাচ্ছি পরীক্ষা দেওয়ার, আমার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ডিভোশন বা ডেডিকেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া উচিত। আর নিয়োগের ব্যাপারটা
যেটা হচ্ছে তখন যে ডিসিশন হবে, যে প্রক্রিয়াতে নিয়োগ হবে সেটা তখন হবে, কিন্তু আমি কোনো দিক দিয়ে শর্টকামিংস রাখবো না, মানে আমার কোনো দিক দিয়ে যেন কোনো আফসোস না থাকে। যে দেখা যাচ্ছে আমি মনে করলাম যে আমার এখন বিএমডিসি রেজিস্ট্রেশন নেই, আমি তো বোধহয় নিয়োগ পাবো না পরীক্ষা দিলে, তো আমি পরীক্ষা দিলাম না। তো একই সাথে দেখা গেল আমার একজন বন্ধু সে আবার পরীক্ষা দিল, তারও রেজিস্ট্রেশন ছিল না, টেম্পোরারি একটা রেজিস্ট্রেশন দিয়ে সে পরে নিয়োগ পেয়ে গেল। তো তখন আমার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে যে আমি কেন সেই সময় সুযোগটা নিলাম না, নিলে পরে তো আমারও হয়ে যেত। তো আমার কথা হচ্ছে যেন আমাদের মধ্যে এই আফসোসটা না থাকে। আমরা চেষ্টা করব পরবর্তীতে যদি ডিসিশন চেঞ্জ হয়, সরকারের পক্ষ থেকে কোনো ডিসিশন হয়, সেটা তো ভিন্ন, কিন্তু আমার দিক থেকে আমি কোনো ঘাটতি রাখবো না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার মনে হয় যে এটাই সবার ডিটারমিনেশন হওয়া উচিত। হ্যাঁ, আমি ছুটির কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ অমিত আপকে। আম, আপু আপনি আমাদের কাছে কি বর্ণনা করেছেন, কারণ আসলে টাইম কোশ্চেন, কারণ আমরা জানি যারা রিসেন্টলি ইন্টার্নশিপ শেষ করেছে এমন প্রার্থীর সংখ্যাই অনেক, এবং মানে তারা আসলে বুঝতে পারছেন না যে তারা অনেক সময় এটা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝিরও সৃষ্টি করে, যে অনেকেই ভাবে যে আমি হয়তো পারবো না, ইন্টার্নশিপ শেষ হবে না, এই বিষয়ে হয়তো প্রিপারেশন নিন না, কিন্তু পরে দেখা যায় যে আলটিমেটলি হয়ে যায়। তো এই জন্যই উনি আপনার কাছে আমার এই প্রশ্নটি করা, এবং আপনি খুব সুন্দরভাবেই আমাদেরকে বলেছেন। তো এবার আমরা চলে যাবো আমাদের বেনজির আপুর কাছে। বেনজির আপু, বেনজির আপু, জি, শোনা যাচ্ছে? জি, আপু আপনার কাছে একটা প্রশ্ন হলো, যেহেতু সময়টা খুবই কম, বলা হচ্ছে যে হয়তো এই মাসের মধ্যে সার্কুলার দিয়ে দিলে অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যেই বিসিএস পরীক্ষাটি হয়ে যেতে পারে। তো এখন যারা অনারারি চিকিৎসক হিসেবে কাজ করছেন, আগে যেরকম একটা সিস্টেম ছিল অনাহারি, তাদের কোনো মানে বেতন নেই বা কিছু নেই, সো মানে কেউ চাইলে বা সেই সেশনের অনারারিটা সে হচ্ছে ড্রপ করতে পারতো। কিন্তু এখন যারা অনারারি হিসেবে নিয়োগ আছেন, তারা তো সবাই হচ্ছে একটি মাসিক ভাতা পাচ্ছে টাকা করে, এবং আমরা জানি যে তারা 6 মাসের কোর্সটি সম্পূর্ণ করলে তারপরে তারা এই টাকাটি পাবেন। তো সেই সকল দিক বিবেচনা করে যারা honorary হিসেবে জয়েন করে ফেলছে, তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না তাদের এই মানে অনারারি 6 মাসের এই ট্রেনিংটা ছেড়ে শুধুমাত্র রাত দিন বিসিএস এর প্রিপারেশন নেওয়া। তো আমি জানতে চাবো যে এই অনারারি চিকিৎসক যারা আছেন, তারা অনারারি করে কিভাবে তারা, কিংবা আর আমাদের দেশে আরো অনেক আছেন যাদের হয়তো অর্থনৈতিক কিছুটা টানাপোড়েনে আছেন, তাদেরকে হয়তো বাধ্য হয়ে কোনো কর্পোরেট হসপিটালে জব করতেই হবে, বা হয়তো খ্যাপ মারতে হয় যেটা। তো তারা কিভাবে হচ্ছে মানে বিসিএস এর প্রিপারেশনটা নিবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যদি আসলে এটা হচ্ছে এখন টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন। অনারারি শব্দটি তো এখন আর অনারারি নেই, কারণ তাদেরকে কিন্তু এখন অনারিয়াম দিয়েই অনারারি মেডিকেল অফিসার করা হয়েছে। তো আমি যেটা বলবো, পার্সোনাল এক্সপিরিয়েন্স, 34তম বিসিএস পুরো 3 বছর পরে আমরা জয়েন করতে পেরেছি। এটা ওদের জন্য একটা বড় ধরনের সুবিধা যে স্পেশাল বিসিএস অল্প সময়ের মধ্যে জয়েন হবে। তারপরেও আমি মানে পূর্ববর্তী বিসিএস গুলোর ধারণা থেকে বলতে চাই যে ওরা, আমার মনে হয় যে এই 6 মাসে ওরা ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে যারা অনারারি মেডিকেল অফিসার আছে। একটা বিসিএস যদি কমপ্লিট করতে চায়, তারপরেও ওভারঅল সব ম্যানেজমেন্ট যদি আমি বলি, যে পরীক্ষা থেকে শুরু করে রেজাল্টের পরে গেজেটের পরে তাদের হেলথ ভেরিফিকেশন অথবা পুলিশ ভেরিফিকেশন, কিংবা রেজাল্ট হওয়ার পরেও সেই রেজাল্টের পিএসসি থেকে ডিজি, এভাবে যদি আমি চিন্তা করি চেইনটা, তারপরেও কিন্তু হাইয়েস্ট যদি মানে একেবারে নাই লাগবে, মিনিমাম আমাকে সেখানে 10 থেকে 11 মাস সময় দিতে হবে একটা বিসিএস কমপ্লিট করতে। 39-এ খুব সম্ভবত 1 বছরের মতো সময় লেগেছে সব ওভারঅল সব ফর্মালিটিস মেইনটেইন করতে। সেই দিক থেকে যদি চিন্তা করি, যারা এখন অনারারি মেডিকেল অফিসার আছেন, তারা কিন্তু মোটামুটি এটুকু বলা যায় তারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার সাথে তার অনারারি ট্রেনিংটা ছেড়ে দেওয়ার কোনো বিষয় না, তারা অনারারি ট্রেনিংটা কন্টিনিউ করে পরীক্ষা দিবেন। এবং এই যদি তাদের প্রিলির রেজাল্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি 39-এর মতোই, তারা যদি এই বছরের মধ্যে রেজাল্টটা পেয়ে যান, তাহলে তো ওনারা মোটামুটি ডিটারমিন যে আমরা ঢুকবো। আর অর্থনৈতিকভাবে যেটা আছেন, সত্যি কথা বলতে যে বিসিএস তো অনারারিদের চেয়ে বেতন বেশি অবশ্যই, মোটামুটি একটু বেতন বেশি। যদি আমি বলি ওদেরটা যদি আমরা বেসিক ধরি, তাহলে ওদের চেয়ে একটু বেশি বেসিকে, এবং সেই বেসিকের সাথে তো আবার অনেকেই হয়তো জানেন না
যে আপনাদের বেসিক যাই থাকুক শুরু হবে 23,000 সামথিং দিয়ে, সেটা আপনি ইনক্রিমেন্ট সব 25,480 মোস্ট প্রবাবলি এরকম অ্যাড করে পরে কিন্তু আপনার সেটার সাথে বাসা ভাড়া যুক্ত হবে এবং আপনার চিকিৎসা ভাতা যুক্ত হবে। তাহলে মোটামুটি আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি প্রতি মাসে ইনশাল্লাহ পাবেন। আর এখন সত্যি কথা বলতে আমি কিন্তু বিসিএস কিংবা আমার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কখনো কোনো নেগেটিভ কথা বলি না, কারণ আমি খুব আশাবাদী আমার এই সেক্টরটা নিয়ে। প্রত্যেক সেক্টরে একটা মিসম্যানেজমেন্ট হয়, আমার সেক্টরেও হচ্ছে, হবে। এর মধ্যে থেকে আমি বলতে চাই যে এখন যে আমাদের ডিজিটালাইজেশন অফ স্যালারি সিস্টেম হয়েছে, মোটামুটি আমি দেখেছি খুব ইজিলি যদি কেউ একটুখানি নলেজ রাখে আইটির, তার কিন্তু স্যালারিটা অটো হয়ে যাচ্ছে, মাসের ফার্স্ট অফিস যেতেই সে মোটামুটি স্যালারি পেয়ে যাচ্ছে। তো এদিক থেকে অনারারি মেডিকেল অফিসাররা যদি চেষ্টা করে যে আমি পরীক্ষাটা অ্যাপিয়ার করি এবং রেজাল্টটা যদি এই বছরের মধ্যে হয়ে যায়, তাহলে ওদের দুশ্চিন্তার আসলে কোনো কারণ নেই। ওরা 6 মাসের একটা ট্রেনিং সাবমিট করার পরে অনারিয়ামটাও পাচ্ছে এবং আল্লাহর রহমতে বিসিএস হয়ে গেলে ফিনান্সিয়াল একটা পার্মানেন্ট একটা ব্যবস্থা হয়ে যাবে। জুটি, থ্যাংক ইউ আপুকে। যেহেতু এটা আসলে খুব কম সময়ে একটা নিয়োগ হয়ে যাবে, তো বিজনেসটা যদি হয়ে যায় তাহলে হয়তো তার যে মানে অর্থনৈতিক ব্যাপারটা সলভ হয়ে যাবে অনেকটাই, আপু যেটা বললেন আর কি। আর সেটাতে হচ্ছে মানে আহ খুব একটা তাদের সময়ও লস হবে না। যেমন আগে বিসিএস গুলোতে হয়তো একটা বিসিএস নিয়োগ দিতে 3 বছর কেটে যেত, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যেই বিসিএস নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে। এবং ধন্যবাদ বনজির আপুকে, আপু খুব সুন্দরভাবে মানে আমি আসলে আরেকটি কথা বলতে চাই জুটি, যেটা বলতে চাই যে এখন কিন্তু যেহেতু আসলে আমরা একটা বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি করোনাকালীন সময়ে, আমি নিজে যেহেতু একটা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তো এক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করছি যে যারা আমাদের অনারারি মেডিকেল অফিসার আছেন ওদেরকে আমরা মিনিমাম এক্সপোজারটা রেখেই কিন্তু ডিউটিগুলো দিচ্ছি। সেক্ষেত্রে ওদের একটা পড়ার সুযোগ কিন্তু আমার মনে হয় যে এখন ওরা পাবে, কারণ অনেকেই কিন্তু এখন ক্লিনিকগুলোতেও মোটামুটি অত বেশি রুগী হচ্ছে না, ওদিক থেকে একটু ওরা চাপ কম ফিল করছে। আবার আমরাও এদিকে চেষ্টা করছি যেন ওরা ডেইলি এক্সপোজার না হয়। সেক্ষেত্রে অনারারি মেডিকেল অফিসারদেরকে আমি বলতে পারি যে আপনাদের হাতে এখন কাজে লাগানোর জন্য অনেক সুযোগ আছে। যদি একটু আমরা পড়ালেখায় মনোযোগী হই, দিনে যত ঘন্টা আমরা অনলাইনে থাকি ঠিক তত ঘন্টা যদি আমরা পড়ালেখা করি শুধু, তাহলে আমার মনে হয় যে এই বিসিএস আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না, কারণ আপনারা খুবই এফিশিয়েন্ট। আমার অনারারি মেডিকেল অফিসাররা তারা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এই কোভিড সিচুয়েশনে। এবং যদি একটু অনলাইন কম রেখে অফলাইনে বইয়ের দিকে মনোযোগী হন বিসিএস এর জন্য, আমার মনে হয় এই সময়ে এত অল্প ডিউটিতে আপনারা অবশ্যই চাপমুক্ত হয়ে বিসিএসটা ইজিলি আপনারা পার হয়ে যাবেন। ধন্যবাদ জুটি। ধন্যবাদ আপুকে, আপু খুব সুন্দরভাবে বলেছেন। এবং আমি আশা করি যে সকল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রাররাই যদি আপুর মতো হতেন, আপুর মতো তাদের অনারারিদেরকে সুযোগ সুবিধা দিতেন, তাহলে হয়তো ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হতো। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সর্বশেষ ভাবে রিকোয়েস্ট করবো আমাদের আজকে প্রধান অতিথি ডক্টর ফারজানা ইসলাম তিথি আপুকে। আপু আপনি সমাপনী বক্তব্যে যদি কিছু রাখতেন, আপু প্লিজ। ধন্যবাদ। আসলে আজকে আমরা এখানে যে কয়জন ফিমেল ডক্টর প্রত্যেকটা সেক্টর বিসিএস সুবিধা অসুবিধা, আপনি এটা করলে কি বেনিফিটেড হবে একদম সেটার প্রিপারেশন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সমস্ত কিছু, ইভেন বিসিএস এর পোস্টিং হলেও কি হবে সমস্ত কিছু ডিসকাস হয়েছে। তো আশা করছি যে এই সবকিছু আপনাদের একটা ধারণা, অনেকের ফ্যামিলিতে সে হয়তো নিজেই ডক্টর বা তার ফ্যামিলিতে কেউ ডক্টর না, তো হয়তো তার এই আইডিয়াগুলো ছিল না, তাদের আশা করছি অনেক হেল্প হবে। এটা থেকে আপনারা একটা ডিসিশনে আসতেও পারবেন। আর আরেকটা মেনলি আসলে আমাদের এই ডিসকাশনের আরেকটা উদ্দেশ্য যে এই যে সামনে স্পেশাল বিসিএস, এটাকে আসলে আপনারা কতটা গুরুত্ব সহকারে নেবেন সেটাকে হাইলাইট করা। তো আমি আশা করবো আমরা এখানে যারা প্রত্যেকেই তাদের তাদের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছি, এক একজন এক এক টপিকস নিয়ে আলোচনা করেছি, এটাতে নিশ্চয়ই আপনাদের হেল্প হবে। আর এছাড়া আমাদের নিজেদের যেহেতু আমরা বিসিএস ক্যাডার এই প্ল্যাটফর্মে একটা পেজ থাকবে, সেখানে আপনাদের যদি জানার কিছু থাকে, কোশ্চেন থাকে বা আপনাদের আরো কোয়েরি থাকে, আপনি আমাদেরকে লিখতে পারেন। আমরা
পরবর্তীতে সেগুলো অ্যান্সার দিতে চেষ্টা করবো। আর সবশেষ আমি বলবো সেটা হচ্ছে আমাদের আপনাদের প্রিপারেশনের জন্য আসলে জেনেসিস খুব সামনে খুব ভালো প্রিপারেশনের জন্য একটা স্ট্রাকচার ওয়েতে একটা রুটিন তৈরি করেছে। আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে সেখানে আপনাদের হেল্প হবে, আপনারা আমাদের সেই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে বিসিএস কোয়ালিফাই করে হয়তো আজ থেকে আরো 1 বছর 2 বছর পরে আমাদের মতো এরকম প্ল্যাটফর্মে আপনারা অন্যদেরকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, সেই আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে দেখতে আমরা চলে আসলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি নিজেও আসলে পার্সোনালি খুব বেশি ব্লেসড ফিল করতেছি যে বাংলাদেশের মেডিকেল সায়েন্সের ভবিষ্যৎ স্টুডেন্টদের সবাইকে মোটামুটি এক ফ্রেমে পেয়ে, স্টুডেন্টদের মোটামুটি মানে আমরা এই লাইফে একটি ফ্রেমে পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই তাদের ব্যস্ততম সময়ের মাঝ থেকে কিছু সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেমন মানে খুব সবাই যাদের সাথে আমি যোগাযোগ করেছি আমরা সবাই খুব বেশি ব্যস্ত, আমরা জানি সবারই চেম্বার, সংসার, কারো কারো কোভিড ডিউটি সবকিছু সামনেই মধ্যে আপনারা আজকে আমাদের সামনে এসেছেন। এবং সত্যি কথা বলতে যে আপনারা খুব বেশি কর্ডিয়াল ছিলেন। মানে তারা তাদের ব্যস্ততার অজুহাত দেখিয়ে কিন্তু একদমই সরে যাননি, তারা তাদের মানে সবকিছুতে সাইডে রেখে মূলত আমাদের নারী চিকিৎসককে সাহায্য করার জন্য এবং আমাদের মানে যে জেনেসিস কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে তারা আসতে সম্মত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং হচ্ছে আপনারাও সবকিছু মোটামুটি ধারণা পেয়েছেন কিভাবে পড়াটা শুরু করতে হবে এবং বিসিএস সুবিধা কি অসুবিধা কি, ইনক্লুডিং স্যালারি সার্ভিস। আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছি আমি কিন্তু এগুলো কিছুই জানি না। মোটামুটি মানে 3 মাস ইন্টার্নশিপ শুরু করে সেপ্টেম্বরে দেওয়া, আসলে কিন্তু জিনিসটা তাও ঠিক মতো বুঝতাম কিনা আমি জানিও না। একটা পরীক্ষা চাকরিতে টিকতে হবে দেওয়া, ব্যাপারটা এরকম টাইপের। কিন্তু মানে সত্যি কথা আপনাদের মতো মানে আজকে যে গাইডলাইনটি আমি দেখলাম এটি আসলে অনেক 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 বেশি সাহায্য করবে। ইভেন আমি নিজেও অনেক কিছুই এর মতো জানতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে তাই আর দেরি না করে, যেহেতু খুব শীঘ্রই সার্কুলার দিয়ে দিবে এবং খুব বেশিটা সময় নেবেও না, তাহলে আপনারা সবাই যে যে যার যার জায়গা থেকে প্রস্তুতি শুরু করে দিন। অবশ্যই 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 জেনেসিস ফ্যামিলি রয়েছে আপনাদের সাথে।